Assalamualaikum everyone, this is Sadia Islam Promi, your host from Interactive Cares. দেখতেই পাচ্ছি আজকের টপিক হচ্ছে Figma Fundamentals, Navigating the Toolkit for Design Success. So UI UX ডিজাইনিং এর অনেক বেশি ব্যবহৃত টুলগুলোর মধ্যে একটি হচ্ছে এই Figma। UI UX ডিজাইনে এই সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারবো, কিভাবে এটার ম্যাক্সিমাম ব্যবহার আমরা নিশ্চিত করতে পারবো, আমাদের ফুল পটেনশিয়াল হিসেবে আমরা ইউজ করতে পারবো, তা নিয়ে কিন্তু আজকে আমাদের এই পার্টিকুলার স্পেশাল ফেসবুক লাইভ ক্লাসটি। অবশ্যই আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে রিগার্ডিং Figma Fundamentals, feel free to comment in this particular live. আমাদের আজকের এই লাইভটির জন্য we have our special guest with us. He is Moinul Islam, the product analyst at Test Talent. আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, গুড টু বি ব্যাক। Of course, we are very thrilled to have you back ভাইয়া। আমাদের প্রিভিয়াস লাইভ সেশনটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল, ডেসক্রিপটিভ ছিল, and I'm pretty sure যে আজকের লাইভ সেশনটিও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আমরা আজকে শিখছি all about Figma Fundamentals. So first কথাই হচ্ছে আমি অবশ্যই আপনাকে আস্ক করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে, can you please introduce yourself এবং please share a bit about your experience using Figma. আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে মইনুল ইসলাম। আমি হচ্ছে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে টেস্ট ট্যালেন্টসে কাজ করছি। সো আই হ্যাভ অলমোস্ট 5 years of experience in UI UX design. তো আমার আসলে ফিগমার সাথে পরিচয়টা হয় 2020-তে, যখন হচ্ছে আমি আমার সেকেন্ড জবে আমি এনরোল করি। তখন হচ্ছে আমি আমার ক্রিয়েটিভ ডিরেক্টর আমাকে ফিগমা টুলটার সাথে পরিচিতি করিয়ে দেয়, এবং হচ্ছে এর আগে হচ্ছে আমি আরেকটা টুল ইউজ করতাম বিভিন্ন ওয়েবসাইট তারপর অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য। ওটা হচ্ছে অ্যাডোবি এক্সডি। ওটা হচ্ছে একটা সফটওয়্যার, কিন্তু ফিগমাটা হচ্ছে এটা হচ্ছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। তো সো এই কারণে হচ্ছে এটা মানে খুবই পপুলার এবং খুবই লাইট ওয়েট। আপনার আলাদা কোনো দেখা গেছে আপনার পিসির খুব হাই কনফিগারেশন বা অন্য কোনো সমস্যা এগুলো আপনার ফেস করতে হবে না। আপনি জাস্ট আপনার ব্রাউজারই হচ্ছে figma.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউ ক্যান স্টার্ট ডিজাইনিং। এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ফিগমার যেটা বললাম, এটা খুবই হাইলি অপটিমাইজড এবং খুবই লাইট ওয়েট, যে কেউ এটা ইউজ করতে পারবে ব্রাউজারে। এবং এটা হচ্ছে কোলাবোরেশনের জন্য খুব জনপ্রিয়। ঠিক আছে, আমরা অনেক ডিজাইনার একত্রে মিলে হচ্ছে এটার মধ্যে কাজ করতে পারি। সো এভাবেই আসলে ফিগমার সাথে আমার পরিচয়টা হয় 2020-তে। ছোটখাটো বিভিন্ন গ্রাফিক্স রিলেটেড কাজ করতে গিয়ে আসলে ফিগমা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে মোটামুটি পুরো দমে আর কি ফিগমাতে আমি ট্রান্সফার হয়েছি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যেভাবে আপনি শুরু করেছেন এন্ড মোস্ট ডেফিনেটলি আপনার স্টোরিটা শুনে আরো অনেকেই লাইক আমাদের দর্শকদের মধ্যে যারা আছে উই আর অলসো ভেরি মোটিভেটেড টু ইউজ ফিগমা। তো আমরা যেহেতু ফিগমার কথা বলছি, এটা একটি ডিজাইন টুল এবং এরকম আরো অনেক ডিজাইন টুল নিশ্চয়ই আছে। তো আপনার মতামত অনুসারে অ্যাকর্ডিং টু ইউর অপিনিয়ন, what actually makes Figma stand out among other design tools? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা একটু আগে আমি বললাম যে এটা হচ্ছে সবার জন্য একেবারেই অ্যাভেলেবল। ঠিক আছে, আমি চাইলে ব্রাউজারই ওপেন করে ফেলতে পারি। আমার এটার জন্য কোনো দেখা গেছে যে এক্সট্রা কোনো আমার রিকোয়ারমেন্ট লাগতেছে না পিসির। ঠিক আছে, এটার কোনো সফটওয়্যার যদিও আছে, বাট সফটওয়্যারটা আসলে কেউ ওইভাবে ইউজ করে না, সবাই হচ্ছে ওয়েবেই ইউজ করে। আর এটা খুবই লাইট ওয়েট, যেটা আমি বললাম একটু আগে। আর হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে কোলাবোরেশন করা। হ্যাঁ, যে একত্রে তো অনেককে মানে একসাথে কাজ করতে হয়। সো অন্যান্য যেই কয়েকটা টুল আমি ইউজ করেছি ওগুলোর চেয়ে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ফিগমাটা অনেক বেশি পরিমাণে সিম্পল ইন্টারফেস, খুবই ইজি টু ইউজ। যে কোনো মানুষই দেখা গেছে যে একটু যদি এক্সপ্লোর করে খুব বেশিক্ষণ লাগার কথা না আসলে এই টুলটা সম্পর্কে ভালোভাবে জানতে। ঠিক আছে, সো বেসিক্যালি এই কয়েকটা পার্টি আর কি আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। মানে খুব বেশি Of জটিল course. না, ফিগমা একেবারেই সিম্পল একটা টুল। এবং আরেকটা মানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা একেবারেই মানে ফ্রি সফটওয়্যার, ফ্রি অ্যাপ্লিকেশন। যে আপনি দেখা গেছে যে ফ্রিতে ওনাদের যে প্যাকেজগুলো আছে, হ্যাঁ মানে ফিচারগুলো আছে মানে ফিগমার, ওটা দিয়েই হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সো এটা আসলে সবার জন্যই খুবই দরকারি আর কি এরকম টুলটা। অফ কোর্স। উইথ দ্যাট বিং সেড, আপনি যেহেতু বললেন যে এই জিনিসটা কমপ্লিটলি ফ্রি, আমরা সবাই চাইলে এটা থেকে ইউজ করতে পারি, এবং এর সাথে সাথে এটাও মেনশন করেছেন যে এটা খুবই ভালো একটা জিনিস যে খুব কম টাইমেই কিন্তু ব্যাপারটা শিখে ফেলা যায়, খুব ইজিলি এটার ফিচার্স গুলো আয়ত্তে আনা যায়। তো এটা যদিও খুবই কন্ট্রোভার্সিয়াল কথা, ডিপেন্ডস অন দ্য পার্সন,
তো তারপরেও যদি আমি আপনাকে একটা আনুমানিক সময় বলতে পারি যে ঠিক কত দিন, কত মাস বা কত বছর সময় লাগে প্রপারলি এই ফিগমাটা শিখতে কিংবা বেসিক্স অফ ফিগমা জানতে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা হচ্ছে ওই যে মানে আপনি যেটা বললেন যেটা আসলে পার্সন বাই পার্সন ভ্যারি করে এবং আপনার অ্যাপ্রোচ এর উপর ভ্যারি করে আপনি আসলে কিভাবে শিখতে যাচ্ছেন। ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি খুব মানে কিউরিওসিটি নিয়ে যদি আপনি ১ সপ্তাহ যদি একটু ঠিকঠাক মতো একটু নাড়াচাড়া করেন এবং কিছু ডিজাইন প্র্যাকটিস করা স্টার্ট করেন, এটার সাথে ইউজড টু হতে মানে খুব একটা আপনার মানে ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে? সো আমার খুব বেশি সময় লাগে নাই। যেহেতু আমি অলরেডি অন্যান্য টুল আমি ইউজ করেছি। সো মোটামুটি মানে প্রত্যেকটা টুলই কিন্তু মোটামুটি ওদের ইন্টারফেস গুলো কাইন্ড অফ মানে মানে বেশ আপনার সিমিলারিটি থাকে। ঠিক আছে? সো আমি যেহেতু আগে অনেক টুল ইউজ করেছি, যেটা বললাম Adobe XD। সো ওটার কারণে আমার হচ্ছে ইউজড টু হতে খুব বেশি সময় লাগে নাই। কিন্তু যারা হচ্ছে একেবারেই স্ক্র্যাচ, একেবারেই যারা বিগিনার লেভেলে, যারা একেবারে Figma টুলটা সম্পর্কে জানে না, তাদের জন্য আমার কাছে মনে হয় যে আপনি যদি 1 উইকের মতো একটু টাইম স্পেন্ড করেন এবং খুব ইন্টারেস্ট নিয়ে একটু মানে বিভিন্ন টুলগুলো একটু এক্সপ্লোর করা স্টার্ট করেন, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি আ খুব বেশি ঝামেলা হওয়ার কথা না এটার সাথে ইউজড টু হতে। সো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি অফকোর্স। কিভাবে প্র্যাকটিস করতেছেন এবং মানে আপনি কতটুকু সময় দিচ্ছেন। দেখা গেছে যে আপনি there are tons of videos out there on the internet বেসিক এর উপর Figma-র। সো আপনি জাস্ট ওগুলো দেখলেন কিন্তু আপনি নিজে এক্সপ্লোর করলেন না। তাহলে কিন্তু আসলে এটা আপনার মাস পার হয়ে যাবে বাট আপনি শিখতে পারবেন না। সো ওই নিজের ইচ্ছাটা থেকে আসলে একটু, একটু করে প্র্যাকটিস করে দেন হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব দ্রুত এটা শেখা যাবে। জি, অবশ্যই। আমিও তাই মনে করি। বিকজ দেয়ার আর সো মেনি ভিডিওস অন দ্য ইন্টারনেট। এইখানে অনেক, অনেক ভিডিওস হয়তো আমরা এভাবেও পাবো যে ১ ঘন্টায় আমরা কমপ্লিটলি ফিগমার ব্যাপারে সবকিছু জেনে যাবো A to Z, এরকম অনেক কিছুই আছে। কিন্তু at the end of the day শুধুমাত্র দেখলেই হবে না, ওগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করতে। এবং আপনি যে টাইমটা বলেছেন যে অন অ্যান এভারেজ এট লিস্ট 1 উইক আমি নেড়ে-চেড়ে ডিফারেন্ট এক্সপেরিমেন্টস করে দেখলে এটার জন্য খুব ভালো হয়। সো দিস ওয়াজ ভেরি গুড অ্যাডভাইস। উইথ দ্যাট বিং সেড, আজকে আমাদের টপিকটাই যেহেতু ফিগমা ফান্ডামেন্টালস এবং আমরা ন্যাভিগেট করছি এই এন্টায়ার টুলটাকে, তো নিশ্চয়ই আমাদের এই এন্টায়ার ফিগমার যে টুল কিটটা আছে, এই টুল কিট সম্পর্কে আমরা আজকে অনেক কিছু শিখবো। আমরা বেশ কিছু এটা ফিচার্স সম্পর্কে জানবো। তো একটু ফিচার্স এর ব্যাপারগুলো নিয়ে একটু আমরা ডিটেলস একটু আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো আমি ১ম এ একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমি তাহলে হয়তো বোঝাতে আরো ইজিয়ার হবে। তারপর আমি একটু বলি যে আজকে আমি আসলে কি, কি টপিক একটু কভার করার ট্রাই করব। ওকে। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা কিন্তু আজকে ফিগমা ফান্ডামেন্টালস নিয়ে শিখছি, ন্যাভিগেটিং দ্য টুল কিট ফর ডিজাইন সাকসেস। তো আমরা ওভারঅল ফিগমা টুল সম্পর্কে জানবো। অ্যান্ড এট দ্য সেম টাইম যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে রিলেটেড টু ফিগমা, রিলেটেড টু দিস এন্টায়ার ডিজাইন জার্নি, এগুলো কিন্তু সবই আপনারা আমাদেরকে আস্ক করতে পারেন। আচ্ছা, বিফোর উই স্টার্ট ভাইয়া, আমরা কি একটা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি? আমরা কমেন্ট সেকশনে একটা কোয়েশ্চেন পেয়েছি। হ্যাঁ, 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 শিওর। সো কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া, what kind of work can be done with the help of Figma apart from design? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম ডিজাইন আসলে মানে এই কথাটা হচ্ছে কি মানে ধরেন ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, তাই না? সো আপনি আ মানে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, আপনি কি আসলে মানে UI UX ইন্টারফেস ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন এই ২ টাকে বোঝাচ্ছেন? মানে এরকম কিছু? সো আমি বলি যে আপনার ফিগমাটা খুবই মিনিমাল ফিচার নিয়ে বানানো। সো আপনি আ যেই কাজগুলো আপনি দেখা গেছে যে ফটোশপে আপনি যে গ্রাফিক ডিজাইন অনেক ইন ডেপথ করতে পারতেছেন, অনেক ইফেক্ট ইউজ করে করতে পারতেছেন। সো ওইটা আসলে মানে আপনি ফিগমাতে যদি চান করতে, তাহলে ওটা করতে আপনার অনেক বেশি ঝামেলা হবে, হ্যাঁ? কারণ ওই ডেডিকেটেডলি আসলে ফিগমাটা বানায় নাই। ফিগমাটা বেসিক্যালি বানানোই হয়েছে যেন আপনি ইন্টারফেস ডিজাইন করতে পারেন, ঠিক আছে? UI UX ডিজাইন আমরা যেরকম ইন্টারফেস গুলো ডিজাইন করি, সো ওটা মাথায় রেখে আসলে বানানো হয়েছে। কিন্তু আপনি চাইলে বিভিন্ন রকমের আম ধরেন খুব বেশি ইফেক্ট ছাড়া, হ্যাঁ, যদি আপনি কোনো পোস্ট ডিজাইন করতে চান গ্রাফিক্স এর, হ্যাঁ? আপনি চাইলে ইভেন আপনার ভেক্টর ডিজাইনও আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে? লোগো ডিজাইন করতে পারবেন। কিন্তু দেখা গেছে যে আপনার যদি আরো অনেক ইন ডেপথ আরো ডিটেইল এ যদি আপনার ডিজাইন গুলো করতে চান, তাহলে হচ্ছে ওটার জন্য যে ডেডিকেটেড টুল আছে যেমন Adobe Photoshop, Adobe Illustrator লোগো ডিজাইন করার জন্য। সো ওগুলাতে তখন আবার যেতে হবে। কিন্তু আপনার মেইন যেই গোলটা মানে ফিগমার, হ্যাঁ? সেটা হচ্ছে যে আপনি যেন সুন্দর মতো ইন্টারফেস গুলো ডিজাইন করতে পারেন এবং ইন্টারফেস ডিজাইন করার জন্য যা প্রয়োজন এগুলো সবকিছুই হচ্ছে ফিগমাতে আছে, হুম? এবং এর বাইরেও হচ্ছে আমি যেটা বললাম যে গ্রাফিক্স রিলেটেড আপনি বিভিন্ন রকমের ডিজাইন আপনি করতে পারবেন চাইলে, হ্যাঁ? সো
বেসিক্যালি ভিজুয়াল ডিজাইনের প্রত্যেকটা সেক্টরে আপনি চাইলে এক্সপ্লোর করতে পারবেন, বাট ওই তো মানে যদি খুব ডিটেইলের যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আমি বলবো যে গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো ওগুলোর জন্য ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করা। আর যদি ইন্টারফেস রিলেটেড আপনি কাজ করতে চান তাহলে মানে পুরোপুরি ফিগমার উপর ডিপেন্ডেন্ট থাকা ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর অ্যানসারিং। আমরা তাহলে আস্তে আস্তে করে একটু স্ক্রিন শেয়ার করে ফিগমার ব্যাপারগুলো। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি যে মানে ডিজাইনের পাশাপাশি ভিজুয়াল ডিজাইনের পাশাপাশি এখানে আপু বলেছে যে অ্যাপার্ট ফ্রম ডিজাইন, তো এর পাশাপাশি হচ্ছে আপনি চাইলে প্রোটোটাইপিংও করতে পারবেন, হ্যাঁ, ফিগমা টুলটা ইউজ করে। হ্যাঁ, যে আপনি যে একটা ডিজাইন ক্রিয়েট করলেন এটা যেন আপনি সুন্দর মতো আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনার ডিজাইনটা বোঝাতে পারেন। হ্যাঁ, যে আপনার ইন্টারফেসের এই বাটনে ক্লিক করলে এটা আমাকে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ, বা এই বাটনে ক্লিক করার পর মানে এর পরবর্তী স্টেপটা কি হবে। সো স্টেপ বাই স্টেপ আপনি ওইখানে হচ্ছে আরেকজনকে বোঝানোর জন্য প্রোটোটাইপিং ফিচারটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। এটাও হয়তো আজকে আমরা এক্সপ্লোর করার ট্রাই করব, জাস্ট একটু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের কারো যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে মোস্ট ডেফিনেটলি আমরা কিন্তু কমেন্ট সেকশনে সেগুলো দিচ্ছি। এবং এখন হচ্ছে আমরা একটু ইন ডিটেইলসে ফিগমার ফান্ডামেন্টালস সম্পর্কে আরো ডিটেইলসে জানার জন্য আমরা ফিগমা একটু দেখে আসবো এবং সেটার টুল কিট গুলোকে আমরা একটু প্র্যাকটিক্যালি সামনাসামনি দেখব। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় না আপু? হ্যাঁ, ওকে। সো আমি হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শুরু করি, একেবারে ফিগমা সফটওয়্যারটা সম্পর্কে একটু ধারণা দিব। বেসিক ফিচার যেমন হচ্ছে আপনার বিভিন্ন রকমের টুল, তারপর প্রোটোটাইপিং, কোলাবোরেশন ইত্যাদি বিভিন্ন রকমের বেসিক ফিচার আমি যদি একটু আলাপ আলোচনা করি। সো প্রথমে আমরা যেটা করবো, আমরা হচ্ছে figma.com-এ যাব। আমি এখানে ফিগমা লিখে সার্চ দিলাম। সো আমার অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। সো আমি যদি একটু লগ আউট করি, লগ আউট করে আমি একটু ফিগমার ওয়েবসাইটটাতে যাই। সো figma.com-এ গেলে আমি হচ্ছে ওদের ওয়েবসাইটটা দেখতে পারবো, এবং এখান থেকে হচ্ছে আমি যদি গেট স্টার্টেড ফর ফ্রি-তে ক্লিক করি, দেন হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ পাবো। সো আমি রেকমেন্ড করবো আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। সো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি ডিরেক্টলি লগ ইন করে ফেলি। আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না এখান থেকে। আমি এখান থেকে লগ ইনে যাবো, গিয়ে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এবং আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব, ঠিক আছে। ওকে, সো প্রথমে যখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসবো তখন হচ্ছে আমি এখানে কিছু ডিজাইন ফাইল অলরেডি আমি দেখতে পারবো, ঠিক আছে, এই যে রিসেন্টসে। সো যেহেতু আমি একটা ফাইল অলরেডি ক্রিয়েট করেছি এখানে শো করতেছে। সো আমি যদি নতুন করে আরেকটা ফাইল আমি এখান থেকে ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমি এখান থেকে ডিজাইন ফাইল বাটনটাতে ক্লিক করব। সো আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে একটা নতুন ডিজাইন ফাইল এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এখন একটু, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আপু ক্লিয়ারলি? জি, পারফেক্ট পারফেক্ট। ওকে, আচ্ছা। সো আমরা যখন একটা ডিজাইন ফাইল ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমি একটু এই মানে একদম প্রথমে আমরা যখন আসলাম ইন্টারফেসটা সম্পর্কে আমি একটু ধারণা দিই। সো খুবই সিম্পল, খুবই মিনিমালিস্টিক একটা ইন্টারফেস। এখানে আমি দেখতে পাচ্ছি যে উপরে যে টপ বারটা আছে এখানে কিছু টুল আছে, এগুলো আমরা একটু একটু করে এক্সপ্লোর করব। এবং বাম পাশে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা স্পেস আছে, হ্যাঁ, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। এবং ডান পাশে হচ্ছে যেই আমি ভার্টিক্যাল আর একটা ইয়ে দেখতে পাচ্ছি, স্পেস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আপনার প্রপার্টিস প্যানেল, ঠিক আছে। সো আমি একটু উপরের কিছু টুল সম্পর্কে একটু ধারণা দেই। যেমন প্রথমেই হচ্ছে আমার দেখতে পাচ্ছি আমার সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, যেটা দিয়ে বেসিক্যালি আমি কার্সারটা আমি যে কোনো কিছু আমি আপনার মুভ করতে পারবো, এডিট করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সো এর পরবর্তীতে যে টুলটা আছে সেটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে। সো আমি যখনই ফ্রেমটাতে ক্লিক করলাম তখন হচ্ছে ফিগমা আমাকে অলরেডি কিছু প্রিসেট আমাকে এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে। যেমন ফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ঠিক আছে। ও বেসিক্যালি আমাকে কিছু ডাইমেনশন আমাকে এখানে দেখাচ্ছে, যে যেটা আমি হচ্ছে যদি ফ্রেম এখানে ক্লিক করি তাহলে হচ্ছে একটা 100x100 100 উইডথ এবং 100 হাইটের একটা ফ্রেম কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এই ফ্রেমটা সিলেক্ট করি, এখনো কোনো কিছু ক্লিক না করি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমি এখান থেকে যে কোনো প্রিসেট অনুযায়ী আমি যদি ক্লিক করি তাহলে ওই রেজলিউশনের বা ডাইমেনশনের আমার একটা ফ্রেম এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো লেটস সে আমি হচ্ছে
সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, যে ইনস্টাগ্রাম পোস্ট 1080 ইন্টু 1080 এটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে অটোমেটিক আমার এই ডাইমেনশনের একটা ফ্রেম এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো এখন আমার বাম পাশে দেখতে পাচ্ছি যে আমার ইনস্টাগ্রাম পোস্ট 1 নামে একটা ফ্রেম এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আর ডানে হচ্ছে আমি চাইলে এই লেয়ারটাকে হাইড করে রাখতে পারবো, লক করে রাখতে পারবো যেন পরবর্তীতে এটাতে কোনো কিছু এডিট করা না যায়। সো আমি এখন একটু কিছু প্রপার্টিজ একটু দেখি এই ফ্রেমটার আসলে বিভিন্ন প্রপার্টিজ গুলো আমরা একটু এক্সপ্লোর করি। সো আমি যদি এই ফ্রেমটা একটু ধরি, ধরার পর হচ্ছে আমি রাইট সাইডে দেখতে পারবো অনেক রকমের প্রপার্টিজ এখানে শো করতেছে। সো আমি কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আমি একটু এখানে এক্সপ্লোর করি, যেমন ডাব্লু দিয়ে বোঝাচ্ছে উইথ, হুইচ ইজ 1080, এবং হাইট হচ্ছে 1080। আর পাশে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট প্রপোর্শনস একটা আইকন দেখতে পারতেছি। ঠিক আছে? এটার কাজটা হচ্ছে আমি যদি এটা ক্লিক না করি, ক্লিক না করলে যেটা হবে, আমি উইথ হাইট ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি বড় ছোট হতে পারবে। ঠিক আছে? আমি এটার ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। কিন্তু যখনই হচ্ছে আমি এটাকে ফ্লিপ করে দিব, অন করে দিব কনস্ট্যান্ট প্রপোর্শনটা, তখন হচ্ছে আমি উইথ যত বাড়াবো হাইটও হচ্ছে ওটার রেসপেক্টে বাড়বে। ঠিক আছে? একটা রেশিও মেনটেন করে বাড়বে। সো আমি যেহেতু এখানে দেখতে পারতেছি যে উইথ তো 1080, হাইটও 1080, মানে এটা হচ্ছে কি আমার উইথ যত হবে হাইটও কিন্তু ততই হবে। সো লেটস আমি আপনার উইথ দিলাম হচ্ছে 2000। সো আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পারবো যে আমার হাইটও কিন্তু ওইটার সাথে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে? আর বাই দ্য ওয়ে আমি হচ্ছে আমার কিবোর্ডের কন্ট্রোল ধরে রেখে আমি যদি মাউসের হুইল আপ এন্ড ডাউন করি, স্ক্রল আপ স্ক্রল ডাউন করি, তাহলে হচ্ছে আমি এভাবে জুম ইন জুম আউট করতে পারতেছি। ঠিক আছে? অথবা আমি চাইলে যে উপরের টপ রাইট কর্নারেও আমি এখান থেকে জুম ইন জুম আউট আমার নিজের মতো করে ফ্রেমটা সিলেক্ট করতে পারতেছি, রেজলিউশনটা। ওকে। সো এখন আমি এই ফ্রেমের উইডথ শিখলাম, হাইট শিখলাম, এবং এখানে আরো কিছু প্রপার্টিজ আছে। লাইক আমি যদি এখানে কর্নার রেডিয়াস অ্যাড করতে চাই, যে আমি চারপাশে যে 4টা কর্নার দেখতেছি এগুলো এখন কি আছে, শার্প আছে, তাই না? কিন্তু আমি যদি এই ফ্রেমটা ধরে আমি যদি কর্নার রেডিয়াসটা আস্তে আস্তে বাড়াই, তাহলে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে একটা রাউন্ড শেপ হচ্ছে। ঠিক আছে? ওকে। সো আর হচ্ছে আমি মানে যেই জিনিসটাই আমি ডিজাইন করব না কেন ফিগমাতে, আমার মেক শিওর করতে হবে যেন এটা ওই প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট যেন এই ফ্রেমটার ভেতর থাকে। হ্যাঁ, যে আমি এই যে এই টুলটাতে একটু যাই, উইচ ইজ রেক্ট্যাঙ্গেল টুল। এটা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আমি এখান থেকে পাবো, রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখান থেকে নেই, নিয়ে আমি যদি এটার ভিতর ড্র করি, লেটস সে এরকম কিছু একটা বানালাম। ঠিক আছে? সো এখন কি হলো, আমার এই ইনস্টাগ্রাম পোস্ট 1 এর ভেতর আমি যদি বাম পাশের লেয়ার প্যানেলটা একটু চিন্তা করি, একটু দেখি, তাহলে আমি দেখতে পাবো যে রেক্ট্যাঙ্গেল 1টা এই ইনস্টাগ্রাম পোস্ট 1 ফ্রেমের ভেতর কিন্তু চলে আসছে। ঠিক আছে? সো এটা যদি বাইরে থাকতো, আমি একটু দেখাই যে এটা হচ্ছে এই ফ্রেমটার বাইরে, তাহলে কিন্তু দেখা গেছে ইনস্টাগ্রাম পোস্ট 1 এর ভেতর কিছু নাই। এখন আমি যদি এটা এক্সপোর্ট করি, তাহলে হচ্ছে আমার কিন্তু ওই রেক্ট্যাঙ্গেল শেপটা এটার ভিতর আর থাকবে না, এবং আমার ফাইনাল ডিজাইনটাও আর এখানে রেন্ডার হবে না। ঠিক আছে? সো আমি এটাকে আবার টান দিয়ে এটার ভিতর নিয়ে যাই। ওকে। সো আমি একটু ইনস্টাগ্রাম পোস্ট 1 ফ্রেমটা যদি সিলেক্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা রেক্ট্যাঙ্গেল 1 নামে একটা শেপ আমি এখানে নিয়ে আসতে পেরেছি। সো এখন আমি এটাকে একটু বাইরে চাপাই, চাপিয়ে একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট 1টা সিলেক্টেড থাকবে। এইখানে হচ্ছে একটা চেক মার্ক আমি দেখতে পারতেছি, ক্লিপ কন্টেন্ট, মানে যেই কন্টেন্ট আছে ওটাকে আমি এই ফ্রেমের মধ্যে ক্লিপ করে ফেলেছি। এই কারণেই এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু বাকি অংশটা কিন্তু বাইরে আছে। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি ও এখান দিয়ে কেটে দিয়েছে। হ্যাঁ, এই পুরো ফ্রেমটার ভেতর ও ক্লিপ করে ফেলেছে। সো আমি যদি এই ক্লিপ কন্টেন্টটা উঠিয়ে ফেলি, তাহলে আমি পুরো রেক্ট্যাঙ্গেল শেপটা বাইরের যতটুকু পার্টে আছে ওটা আমি দেখতে পারবো। ঠিক আছে? ওকে। সো এখন আমি রেক্ট্যাঙ্গেল এই শেপটাকে এই ফ্রেমের ভেতর একটু র্যান্ডমলি রাখলাম। র্যান্ডমলি রাখার পর আমি হচ্ছে এখান থেকে একটু অ্যালাইনমেন্টের কিছু কনসেপ্ট একটু এক্সপ্লোর করি। আমরা একটু আগে দেখলাম উইডথ, হাইট, কর্নার রেডিয়াস, তারপর ক্লিপ কন্টেন্ট, এবং উপরে হচ্ছে আমি কিছু অ্যালাইনমেন্টের কিছু এখানে আইকন দেখতে পারতেছি। ঠিক আছে? সো এটা বেসিক্যালি কিভাবে কাজ করে আমি একটু বলি। যেমন এই রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে ধরলাম র্যান্ডমলি আছে। তো আমি এটাকে চাচ্ছি যে এটাকে সেন্টার অ্যালাইন করতে। ঠিক আছে? আমি চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেল শেপটা যেন এভাবে একদম হরাইজন্টালি সেন্টার থাকে এবং ভার্টিক্যালি সেন্টার থাকে। সো প্রথমে ছিল এরকম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটা ধরে আমি যদি এইখানে ক্লিক করি অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, তাহলে যেটা হবে এটা হরাইজন্টালি এভাবে আস্তে আস্তে চাপতে চাপতে মাঝখানে চলে আসবে। ঠিক আছে? সো আমি এটা ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক মাঝখানে চলে আসলো, এবং আমি এটাকে চাচ্ছি যে ভার্টিক্যালিও এটা যেন সেন্টারে থাকে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার যদি দেই, তাহলে এটা কি হবে, উপরে নিচে মানে ভার্টিক্যালি মুভ করতে করতে সেন্টারে চলে আসবে। ঠিক আছে? সো আমি এটা ক্লিক করলাম,
অটোমেটিক এটা মাঝখানে চলে আসবে। সো এখানে আরো কিছু অ্যালাইনমেন্টের আইকন দেখতে পারতেছি, যেমন এটা হচ্ছে অ্যালাইন লেফট। আমি যদি এটা ক্লিক করি এটা বামে চলে যাবে। আমি যদি অ্যালাইন রাইট দেই তাহলে হচ্ছে ডানে চলে যাবে। আর যদি টপে দেই অ্যালাইন টপ, উপরে যাবে, নিচে দিলে একদম নিচে চলে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কনসেপ্ট। এখন হচ্ছে আমি একটু দেখি এই ফ্রেমটাতে আর কি আমি করতে পারি চাইলে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ফিল কালার আছে which is হোয়াইট। সো আমি চাইলে এটাতে ক্লিক করে আমি এটাকে বিভিন্ন কালার আমি চাইলে এটাকে দিতে পারবো। ঠিক আছে? সো আমি আপাতত হোয়াইটই রাখলাম। আপনি এখান থেকে বিভিন্ন হিউ চেঞ্জ করতে পারেন। গ্রিন, ইয়েলো, রেড চেঞ্জ করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ঠিক আছে? লেটস আমি একটু ডার্কের একটা কালারে গেলাম এখান থেকে। ওকে। সো আমরা দেখলাম যে একটা ফ্রেমের বিভিন্ন রকমের প্রপার্টিস, ফ্রেমের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট ইউজ করা। সো আমি আপাতত হচ্ছে একটা জাস্ট শেপ আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে? সো আমি যদি অন্যান্য আরো কিছু শেপ আমি এক্সপ্লোর করি, যেমন হচ্ছে ইলিপস। সো ইলিপস দিয়ে হচ্ছে আমি একটা সার্কেল ড্র করতে পারবো। ঠিক আছে? এরকম। সো আমি যখন সার্কেল ড্র করতেছি তখন কি হচ্ছে, এটা কিন্তু মানে প্রপোর্শন মেনটেন করতেছে না, তাই না? এটা খুব র্যান্ডমলি এটা মুভ করতেছে। কিন্তু আমি যদি আমার কিবোর্ডে শিফট প্রেস করি তাহলে হচ্ছে এটা একেবারেই প্রপোর্শন মেনটেন করে এটা বড় ছোট হবে। ঠিক আছে? ওকে। সো এভাবে করে অন্যান্য টুলগুলো আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। আম খুবই সিম্পল। আর এখানে হচ্ছে প্রত্যেকটা টুলের পাশে হচ্ছে শর্টকাট কি থাকে। ঠিক আছে? সো আমি এখন অন্যান্য টুল কয়েকটা একটু দেখাই। যেমন হচ্ছে আপনার টি এটা হচ্ছে টেক্সট টুল। সো আমি যদি কিছু লিখি এখানে যে লেটস সে দিস ইজ মাই ফার্স্ট ডিজাইন। সো একটা টেক্সট আমি লিখলাম, আমি একটু জুম ইন করি। সো এটার সাইজটা খুবই ছোট, আমি এটাকে একটু বড় করি সাইজটা। তো ডান পাশে আমি কি করব, আমি যেই ডিজাইন এলিমেন্টটাই আমি ধরবো সেটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি ডান পাশে ওটার ওই রিলেটেড প্রপার্টিস গুলো আমি দেখতে পারবো। যেমন আমি যদি টেক্সটের সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে টেক্সটের এই লেয়ারটা আমার ধরতে হবে। ধরার পর হচ্ছে বাম পাশ থেকে আমি টেক্সটের প্রপার্টি থেকে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের ওয়েট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ইত্যাদি বিভিন্ন রকমের টুইকিং গুলো আমি এখান থেকে করতে পারবো। সো আমি একটু ফন্টটা একটু বাড়াই এখানে, লেটস সে 96। ওকে। সো এটা হচ্ছে আমার টেক্সট টুল। আমি চাইলে আমার কিবোর্ডে টি প্রেস করেও আমি একটা টেক্সট এখানে অ্যাড করে নিতে পারি। সো এই গেল টপ বারের হচ্ছে কিছু বেসিক টুল আমি উপরে দেখলাম। এবার হচ্ছে আমি এইখানে দেখি আরেকটা অপশন আছে which is অ্যাড কমেন্ট। একটু আগে আমি যেটা বললাম যে ফিগমা কেন এত পপুলার, আপনার কোলাবোরেশন করার জন্য খুবই হ্যান্ডি একটা টুল। ঠিক আছে? সো দেখা গেছে যে আমরা অনেকজন ডিজাইনার একটা ফাইলের মধ্যে কাজ করতেছি। এখন আমাদের কমিউনিকেশনের জন্য হচ্ছে মানে যদি কমেন্ট সিস্টেম থাকতো তাহলে খুব ভালো হতো। এর জন্যই হচ্ছে ফিগমা এই ফিচারটা নিয়ে এসেছে। দেখা গেছে যে আমি এখানে বললাম যে অন্য আরেকটা ডিজাইনারকে আমি এখানে যদি এটা সিলেক্ট করি কমেন্টের টুলটা করে আমি যেই জায়গাটাতে হচ্ছে স্পেসিফিক্যালি আমি একটা কমেন্ট অ্যাড করতে চাই ওই জায়গাটাতে যদি আমি একটা ক্লিক করি, যেমন হচ্ছে এটা এখানে, আচ্ছা আমি একটু বানান ভুল করছি। ঠিক আছে? তো আমি এখান থেকে কমেন্ট অ্যাড করলাম যে এই টেক্সটটার উপর। ঠিক আছে? আমি এখানে গিয়ে হচ্ছে লিখে দিলাম যে চেঞ্জ দিস টেক্সট। ওকে। দিয়ে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? সো আমি ডান পাশে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে এখানে একটা কমেন্ট করেছি। ঠিক আছে? সো এখন অন্য যে কেউ আসবে এই ফাইলটাতে যার অ্যাক্সেস আছে সে এসে যদি দেখে যে এখানে একজন কমেন্ট করেছে, ঠিক আছে? সো তখন হচ্ছে ওইখানে চাইলে রিপ্লাই করতে পারবে। হ্যাঁ, যে আচ্ছা ওকে একজন লিখলো, হ্যাঁ। আপনি এখানে চাইলে বিভিন্ন ইমেজও এড করতে পারবেন। হ্যাঁ? সো দ্যাটস হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর আদার ডিজাইনার্স এভাবে। সো এভাবে করে আমি চাইলে আমার অন্যান্য ডিজাইনারদের সাথে একসাথে মিলিত হয়ে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? খুব সুন্দরভাবে কোলাবোরেটিভ ওয়েতে। এবং দেখা গেছে যে আমি একটা প্রবলেম এখানে যদি সলভ করে দেই, আমি চাইলে এই কমেন্টটাকে রিজলভ করে দিতে পারবো। যে এখানে একটা ইস্যু রেইজ হয়েছিল, আমি এই কমেন্টটা যে এখন ইস্যুটা ফিক্স হয়ে গেছে, আমি কমেন্টটা রিজলভ করে দিলাম। সো এই কমেন্টটা চলে যাবে। সো আমরা দেখলাম কি আমরা ফ্রেম সম্পর্কে আইডিয়া নিলাম, লেয়ার প্যানেল সম্পর্কে আইডিয়া নিলাম, বিভিন্ন একটা ফ্রেমের ভিতর বিভিন্ন ডিজাইন এলিমেন্টের প্রপার্টিস গুলো কিরকম হতে পারে সেগুলো একটু এক্সপ্লোর করলাম। এবং হচ্ছে এখান থেকে বিভিন্ন শেপ টুল আমরা এক্সপ্লোর করেছি। আর হচ্ছে দেখলাম যে আপনার কিভাবে কমেন্ট এড করতে হয়, কিভাবে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা যায়। সো এখন আমি একটা জিনিস একটু দেখাই, আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে লেটস সে আমার যে এখানে যে শেপটা আছে আমি দেখতে পাচ্ছি দুইটা শেপ আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ
আর একটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে আমি একটা পিকচার নিয়ে আসবো, একটা পিকচার নিয়ে এসে আমি এই দুইটা শেপের মধ্যে ওই পিকচারটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? সো সেটা করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, আমি একটা পিকচার প্রথমে নিয়ে আসি। সো একটা ফ্রি একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে যেমন pixels.com। পিক্সেলস, সরি আমার পি কাজ করতেছে না কিবোর্ডের, আচ্ছা হয়েছে, pixels.com। সো এখানে হচ্ছে আমি রয়্যালটি ফ্রি বিভিন্ন পিকচার আমি এখান থেকে সোর্স করতে পারবো। কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আমরা এখান থেকে কপিরাইট স্ট্রাইক দিবে না। সো লেটস সে আমি একটা পিকচার আমি এখান থেকে ডাউনলোড করি, এই পিকচারটা। সো আমি এখান থেকে যত পিকচার আমি ডাউনলোড করি, আমি বিভিন্ন আমার বিভিন্ন প্রজেক্টে আমি এখান থেকে পিকচারগুলো ইউজ করতে পারবো কোনো রকমের সমস্যা ছাড়া। সো আমি এটাকে একটু নিয়ে আসি আমার ডিজাইন ফাইলে। সো আমি জাস্ট যেটা ডাউনলোড করলাম ওটাকে হচ্ছে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম, তাহলে হচ্ছে এই পিকচারটা কিন্তু এখানে চলে আসবে। সো এই পিকচারটা হচ্ছে কি বাইরে আছে, ঠিক আছে? ইনস্টাগ্রাম পোস্ট 1 এই লেয়ারটার বাইরে, এই যে আমি উপরে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আমি যদি এটা টান দিয়ে যদি ফ্রেমের ভিতর নিয়ে যাই, তাহলে হচ্ছে এই পিকচারটা এই ফ্রেমের ভিতর চলে আসবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ভিতরে নেই। সো আমি যেটা করব যে এই পিকচারটা এই শেপটার ভেতর আমি অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? সো সেটা করার জন্য যেটা করতে হবে, আমার এই পিকচারটাকে আমি ধরবো এবং যেই শেপের সাথে আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি সেই শেপটাকে ধরবো। ধরে আমি যদি এই যে উপরে একটা অপশন আছে which is ইউজ অ্যাজ মাস্ক, এটা যদি আমি ক্লিক করি তাহলে যেটা হবে, এই শেপের সাথে পুরো ইমেজটা আপনার মানে এই শেপটা পুরোটা নিয়ে নিবে, ঠিক আছে, এই ইমেজটা। সো আমি যদি এটা ক্লিক করি এই দুইটা লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায়, তাহলে আমি দেখতে পারতেছি আমার পিকচারটা কিন্তু শেপের ভেতর চলে আসছে এবং আমি আমার নিজের মতো করে চাইলে ওই একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখন কি হলো, আমি যখন মাস্ক করলাম একটা মাস্ক গ্রুপ ক্রিয়েট হয়েছে। মাস্ক গ্রুপটার মধ্যে প্রথমে কি ছিল, একটা শেপ ছিল, রেক্ট্যাঙ্গেল শেপ। সো এটার মধ্যে একটা পিকচার আমি অ্যাড করলাম। এখন আমি পিকচারের লেয়ারটা ধরে আমার মতো করে আমি একটু রিসাইজ করে নিতে পারি চাইলে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা যখনই ডিজাইন করতে চাই বিভিন্ন সময় আমাদের দেখা গেছে যে টিমেজ ইউজ করতে হয়, বিভিন্ন শেপের মধ্যে আমাদের অ্যাড করতে হয় ইমেজ। সো সেই জন্য হচ্ছে মাস্কের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আবার একটু সবার সুবিধার জন্য একটু দেখাই। সো কি হলো, আমি এটাকে একটু ফ্রেমের বাইরে নিয়ে আসলাম। সো এটা একটা মাস্ক গ্রুপ, ঠিক আছে? সো মাস্ক গ্রুপটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, আমি দেখতে পারবো এটার মধ্যে একটা পিকচার আছে আর একটা হচ্ছে শেপ আছে, ঠিক আছে? সো আমি এটাকে রাইট ক্লিক করে যদি আমি চাইলে আনগ্রুপ করে দিই তাহলে মাস্কটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন লেয়ারটা সিলেক্ট করতে হবে, মাস্ক গ্রুপ, দেন হচ্ছে আমি যদি আচ্ছা সরি আমার এটা হচ্ছে আচ্ছা আনমাস্কটা, ঠিক আছে? সো আমি ওই রেক্ট্যাঙ্গেল শেপটাতে যদি ক্লিক করি এবং উপরে যে অপশনটা থাকে ওটাতে ক্লিক করলে হচ্ছে এটা আনমাস্ক হয়ে যাবে। সো মাস্কের কনসেপ্টটা হচ্ছে আমি যেই লেয়ারের ভেতর আমি পিকচারটা অ্যাড করতে যাচ্ছি ওই মানে পিকচারটা হচ্ছে ওই শেপের উপরে থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল শেপ আর এটা হচ্ছে আমার পিকচার। সো এটা যদি নিচে থাকে এই লেয়ারটার, হ্যাঁ, যে রেক্ট্যাঙ্গেল লেয়ারটা কি নিচে এবং পিকচারটা উপরে, তখন হচ্ছে মাস্কটা হবে পিকচারটা যদি উপরে থাকে। কিন্তু রেক্ট্যাঙ্গেলটা যদি আমার উপরে থাকে, কিন্তু পিকচারটা যদি নিচে থাকে, এই যে আমি বাম পাশ থেকে দেখতে পারতেছি। এখন যদি আমি ২ টা সিলেক্ট করে যদি আমি দেই, তাহলে কিন্তু আমার পিকচারটা আর আমি দেখতে পারতেছি না এই শেপের মধ্যে, ঠিক আছে? সো আমার মেক সিউর করতে হবে যেই পিকচারটা আমি এই শেপের মধ্যে এড করতে যাচ্ছি, ওইটার লেয়ারটা যেন এটার উপরে থাকে। আমি বাম পাশ থেকে চাইলে এই লেয়ারগুলোকে উপরে নিচে করতে পারছি এভাবে। সো এটাই ছিল কনসেপ্ট। আমি সার্কেলের মধ্যে যদি আমি এড করি, বাই দ্য ওয়ে আমি যেকোনো শেপ চাইলে আমি ডুপ্লিকেট করতে পারবো। আমি যদি শেপটা ধরি বা যেকোনো ডিজাইন এলিমেন্ট ধরে আমি যদি কন্ট্রোল ডি দেই, তাহলে হচ্ছে একটা এই যে লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি আমার একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল ডি না দেই, আমি যদি কিবোর্ডের অল্ট প্রেস করি, তাহলে আমি দেখতে পারবো আমার কার্সর কিন্তু এখন ২ টা হয়ে গেছে, ঠিক আছে? এবং আমি যদি এটাকে ক্লিক করে ডানে নিয়ে আসি, তাহলেও হচ্ছে আমি একটা ডুপ্লিকেট শেপ ক্রিয়েট করতে পারছি। ওকে। সো আমি একটু দেখাই যে এই সার্কেলের মধ্যে কি হবে। এটাও যদি আমি এটার ভিতর এড করতে চাই, তাহলে আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করব। আমার কিন্তু ইমেজের লেয়ারটা উপরে আছে, ঠিক আছে, সার্কেলের। সো এটাকে একসাথে ধরে আমি যদি এই যে উপরের ইউজ অ্যাজ মাস্ক দেই, তাহলে হচ্ছে এই সার্কেলের ভেতর পিকচারটা চলে আসবে। এখন আমি এই পিকচারের লেয়ারটা ধরে সার্কেলের মধ্যে আমার মতো করে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? ছোট বড় করে নিলাম, এভাবে রিসাইজ করে নিলাম। ওকে।
সো আই হোপ এই কনসেপ্টটা সবার একটু ক্লিয়ার হয়েছে এখন। সো আমরা কি দেখলাম সোফার? আমরা ফ্রেম সম্পর্কে আইডিয়া নিলাম, আমরা বিভিন্ন শেপ এক্সপ্লোর করলাম, টেক্সট টুল দেখলাম, তারপর হচ্ছে কিভাবে কমেন্ট অ্যাড করে হচ্ছে আমরা কোলাবোরেটিভ ওয়েতে আমরা ডিজাইন করতে পারি। তারপর আমরা দেখলাম হচ্ছে কিভাবে মাস টুল ইউজ করে আমরা একটা পিকচারকে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ শেপের মধ্যে আমরা চাইলে অ্যাড করতে পারি। ঠিক আছে? সো আরেকটা ইম্পর্টেন্ট টপিক ফিগমার, সেটা হচ্ছে প্রোটোটাইপ। ওটা আমরা এখন এক্সপ্লোর করব। ওটা করার আগে আমি আরেকটা জিনিস দেখাই, যে আপনি চাচ্ছেন যে আপনার এই ফিগমা ফাইলটা আরেকজনের সাথে শেয়ার করতে যাচ্ছেন। ঠিক আছে? সো আপনি যদি এটা শেয়ার করতে চান, তাহলে হচ্ছে উপরের শেয়ার বাটনটা থেকে আমি যদি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে কিছু অপশন আসছে। ঠিক আছে? সো আমি এখান থেকে যদি কপি লিঙ্ক করে যে কাউকে দিয়ে দেই, সে হচ্ছে এই ফিগমা ফাইলটা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সে হচ্ছে শুরুতে এডিট করতে পারবে না যদি না আপনি এটাতে কোনো এডিট অ্যাক্সেস দেন। সো এখানে দেখতে পাচ্ছি জাস্ট আমি আছি অ্যাজ এ ওনার হিসেবে। এখন এখানে যদি আমি কারোর মেইল দিয়ে দেই, তাহলে হচ্ছে তাকে আমি এখানে একটা ইনভিটেশন পাঠাতে পারবো। অথবা আমি যদি শুধু কপি করে কাউকে দিয়ে দেই, তাহলে হচ্ছে এই যে এখানে লেখা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। আমি যদি এখান থেকে দিয়ে দিই যে এডিট, তাহলে সে এডিটও করতে পারবে ওই লিঙ্কে অ্যাক্সেস করে। আচ্ছা, সো আমি এখন আরেকটা ফিচার একটু এক্সপ্লোর করি, সেটা হচ্ছে প্রোটোটাইপিং ফিগমার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পেরেছি? এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন? আই হোপ সো, বাট অ্যাট দ্য সেম টাইম আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কিন্তু আজকে ইন ডিটেলসে শিখছি রিগার্ডিং ফিগমা ফান্ডামেন্টাল। সো যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, মোস্ট ডেফিনেটলি আমাদের কিন্তু কমেন্ট সেকশনে করবে। অ্যান্ড ভাইয়া, আমি জাস্ট ওভারঅল আমরা তো শিখছি আমাদের আজকের এই এন্টায়ার সেশনটাতে, তো আমরা অনেক বেশি জিনিস ইন ডিটেলসে আমরা শিখছি। আমরা কন্টিনিউ করতে পারি যদি আমরা ভবিষ্যতে কোনো কমেন্টস পাই। আমি অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন আমি আপনাকে সেই প্রশ্নগুলো তুলে দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি ফিগমার আরেকটা ফিচার যেটা, সেটা হচ্ছে প্রোটোটাইপিং, ওইটা আমি একটু দেখাই। সো প্রোটোটাইপিংটা কি? আমি শুরুতে যেটা বলেছিলাম, আমার ডিজাইনটাকে, প্রোটোটাইপের উদ্দেশ্যটা হচ্ছে আমার ডিজাইনটাকে আরেকজনের সাথে শেয়ার করা, যে আমি যে আইডিয়াটা নিয়ে এসেছি সেটা যেন ভালো মতো বোঝাতে পারি আমি আরেকজনকে। ঠিক আছে? সো যে ইন্টারাকশন গুলো কিরকম হবে, এখানে ক্লিক করলে কি হবে, হ্যাঁ, একটা বাটনে ক্লিক করলে কি হবে। সো এটা আমি একটু দেখাই আপনাদের এটা কিভাবে করতে হয়। সো আমি যদি এই ফ্রেমটার একটা ডুপ্লিকেট করি, সো ফ্রেমটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ডি দেই, তাহলে হচ্ছে একটা ডুপ্লিকেট ভার্সন আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা ডিলিট করে দিই, আমি একটা বাটন ক্রিয়েট করি, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য। এই টেক্সটটাকে আমি একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ নেই। ভাই, আই এম সরি ফর এরকম ইন্টারাপ্টিং। কিছু। স্ক্রিনটা যদি একটু শেয়ার করতেন। ও আচ্ছা, সরি, আমার কি স্ক্রিন শেয়ার নেই? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। এখন কি দেখা যায় স্ক্রিন? জি জি, পারফেক্ট। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা প্রোটোটাইপের কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করতেছি। সো আমি এখানে যেটা করব, আমি একটা বাটন ক্রিয়েট করলাম। ঠিক আছে? নাম দিলাম বাটন। তো এই লেয়ারটাকে আমি একটু উপরে নিয়ে যাই। আমি যদি এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় রাইট ক্লিকে আপনার ব্রিং টু ফ্রন্ট দেই, তাহলে হচ্ছে সবার উপরে চলে আসবে এই লেয়ারটা। ঠিক আছে? সো ধরলাম এটা একটা বাটন। ঠিক আছে? এরকম একটু সাইজটা ছোট করি আমি। সো লেটস একটা বাটন, হ্যাঁ। সো আমি চাচ্ছি যে এই বাটনটাতে ক্লিক করলে আমার অন্য আরেকটা ফ্রেমে নিয়ে যাবে। ঠিক আছে? আমার ডিজাইনটাকে। সো অন্য ফ্রেমটা হচ্ছে এটা, ইনস্টাগ্রাম পোস্ট 2। সো ধরলাম এটার মধ্যে আর কিছুই নাই, জাস্ট হচ্ছে একটা এরকম পিকচার আছে। ঠিক আছে? এরকম একটা পিকচার আছে। সো দুইটা ফ্রেম কিন্তু ডিফারেন্ট, তাই না? সো এখন দুইটার মধ্যে আমি কি করতেছি, ইন্টারাকশন অ্যাড করতেছি, যে এই বাটনটাতে ক্লিক করলে আমার পরবর্তী ফ্রেমটা ভিজিবল হবে। সো এটা করার জন্য আমার যেটা করতে হবে, আমি প্রথমে এই ফ্রেমটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমি এই প্রোটোটাইপ অপশনটাতে যাব। এতক্ষণ কিন্তু আমরা ডিজাইন করতেছিলাম, এখন হচ্ছে আমরা প্রোটোটাইপিং করব। সো আমি যদি প্রোটোটাইপিং অপশনটাতে যাই, গেলে হচ্ছে আমি যেটা করতে পারবো, আমি ফ্রেমগুলোকে চাইলে আরেকটা ফ্রেমের সাথে কানেক্ট করতে পারবো। ঠিক আছে? সো এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যে এই বাটনে যদি কেউ ক্লিক করে, এই বাটনটা আমি একটু গ্রুপ করে নিই। এই বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে ও এই ফ্রেমটা দেখতে পারবে। ঠিক আছে? এই ফ্রেমের ভেতর এই পিকচারটা দেখতে পারবে। সো এটা কিভাবে করব, আমি এই ইনস্টাগ্রাম পোস্ট 1 ফ্রেমটার ভেতর এই বাটনটা ধরবো। ধরার পর হচ্ছে এটাকে আমি কানেক্ট করে দিব ইনস্টাগ্রাম 2 এর সাথে। কানেক্ট করার পর এখানে দেখবেন আমার কিছু অপশন আসতেছে। সো উপরের অপশনটা হচ্ছে যে আমার অ্যাকশন।
যে আমি কোন অ্যাকশনের ফলে কি হবে, ঠিক আছে? সেটা আমার প্রথমে মেনশন করতে হবে। সো এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে যে অন ক্লিক, মানে আমি যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে কিছু একটা ঘটবে, ঠিক আছে? সো কি ঘটবে, এখানে অপশন আছে যে ন্যাভিগেট টু ইনস্টাগ্রাম পোস্ট, যে তুমি ইনস্টাগ্রাম পোস্ট 2 তে আমাকে নিয়ে যাও। আমি যখন বাটনে ক্লিক করব, মানে আমি যখন কোনো একটা অ্যাকশন নিচ্ছি তখন কিছু একটা ট্রিগার হচ্ছে, ঠিক আছে? যে আমি যখন বাটনে ক্লিক করতেছি অন ক্লিক, তখন হচ্ছে নেভিগেট টু ইনস্টাগ্রাম পোস্ট 2। ওকে, সো এখন আমি তো এটা অ্যাড করে দিলাম, প্রোটোটাইপটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমি এখন এটা কিভাবে দেখব, প্রিভিউটা কিভাবে দেখব? সো আমি ইনস্টাগ্রাম পোস্ট 1টা একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পর হচ্ছে এই যে উপরে যে আমি প্লে বাটনটা দেখতে পারতেছি, প্রিভিউ বা প্রেজেন্ট। সো আমি যদি সেটা ক্লিক করি, এটা আমি ড্রপ ডাউনে ক্লিক করলে হচ্ছে আমি প্রিভিউ দেখতে পারবো। এখানে প্রিভিউ যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার ডিজাইনের পাশাপাশি আমি এট দ্য সেম টাইম দেখতে পারবো আমার ডিজাইনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? একটু ছোট করি আমি এটা। সো আমি ফ্রেম 1, এই ইনস্টাগ্রাম পোস্ট 1 ফ্রেমটা সিলেক্ট করে আমি হচ্ছে এটা প্লে দিলাম। প্লে দেওয়ার পর হচ্ছে আমার এটা চলে আসছে, ঠিক আছে? আমি এখন লাইভ প্রিভিউ দেখতে পারতেছি আমার ডিজাইনটা যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে। সো আমি কি করলাম, এই বাটনের সাথে একটা লিঙ্ক করে দিয়েছি যে বাটনে যদি ক্লিক করে একটা ইন্টারাকশন হয় তাহলে হচ্ছে কিছু একটা ট্রিগার হবে। কি ট্রিগার হবে, আমার এই ফ্রেমটাতে নিয়ে যাবে। সো আমি দেখি তো এটা কাজ করে কিনা। আমি বাটনটাতে আমি ক্লিক করলাম, বাটনটাতে ক্লিক করি, আমার কিন্তু এই ফ্রেমটা চলে আসছে, ঠিক আছে? সো এইভাবে করে যদি এখানেও আরেকটা বাটন থাকতো, সো ওই বাটনে ক্লিক করলে আবার পরবর্তীতে মানে প্রিভিয়াস ফ্রেমটাতে নিয়ে যাবে, সেটা আমরা চাইলে করতে পারি। সো সেটা করার জন্য আমি একটা বাটন আমি এখান থেকে ডুপ্লিকেট করে এই ফ্রেমে আমি নিয়ে আসি, ঠিক আছে? সো আমি এটার নাম দিলাম লেটস সে গো ব্যাক। ওকে, সো এখন আমি কি করব, যে এই বাটনটাতে ক্লিক করলে যেন আমার এই ফ্রেমটাতে যায়। সো আমি এখান থেকে একটা ওয়্যার নিব, ওয়্যার নিয়ে হচ্ছে ফ্রেম 1-এ, ইনস্টাগ্রাম পোস্ট 1-এ দিয়ে দিব। সো এটার ইন্টারাকশনটা কি, অন ক্লিক নেভিগেট টু ইনস্টাগ্রাম পোস্ট 1। ওকে, সো এখানে আরো অনেক কিছু ফিচার আছে, আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, যেমন এটা ইনস্ট্যান্ট হচ্ছে। আপনি যদি এটা ধরেন একটু ডিজলভ দেন তাহলে হচ্ছে একটু ডিফারেন্ট একটা অ্যানিমেশন এখান থেকে হবে। সো আমি ওগুলার ইন ডিটেলে এক্সপ্লোর করতেছি না। সো এখন আমি এখানে যদি গো ব্যাকে ক্লিক করি, এখন কিন্তু এটার সাথে একটা ইন্টারাকশন অ্যাড করা। গো ব্যাকে ক্লিক করলে এই ফ্রেমটাতে চলে যাবে। আমি এটাতে ক্লিক করলাম এবং আমি একটা অ্যানিমেশনও কিন্তু অ্যাড করেছি, ডিজলভ, ঠিক আছে? সো আগেরটাতে কিন্তু কোনো অ্যানিমেশন ছিল না। বাটনে ক্লিক করলাম, ইনস্ট্যান্ট হচ্ছে, ইনস্ট্যান্টলি চলে আসতেছে। কিন্তু গো ব্যাক এর সাথে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমি এই যে এখানে একটা ডিজলভ নামে একটা অ্যানিমেশন সিলেক্ট করেছি। এই কারণে একটু একটু স্মুথলি এটা মানে ট্রানজিশনটা হচ্ছে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে। সো আমি যদি গো ব্যাকে আবার ক্লিক করি তাহলে হচ্ছে এই যে একটু ডিজলভ হয়ে আমার ফার্স্ট ফ্রেমটা চলে আসতেছে। সো এটাই হচ্ছে একদম সারফেস লেভেলের কনসেপ্ট প্রোটোটাইপের। প্রোটোটাইপ ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। আমার বিভিন্ন ডিজাইনের কনসেপ্টগুলো আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারি, বোঝাতে পারি যে মানে বেসিক্যালি হচ্ছে আমার ফাইনাল যে প্রোডাক্টটা হবে ওইটার একটা লুক অ্যান্ড ফিল আমি প্রোটোটাইপের মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, সো এগুলোই ছিল মোটামুটি ফিগমার বেসিক ফিচার। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হলো আমি আরেকটা ফিচার একটু এক্সপ্লোর করব, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার এবং ফিগমার এটা খুবই পপুলার একটা ফিচার, যেটা ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারফেস ডিজাইন খুব সুন্দর ভাবে করে থাকি। সেটার নাম হচ্ছে অটো লেআউট, ঠিক আছে? অটো লেআউট ফিচার। সো আমি এখন যদি এই ফ্রেমটা ডিলিট করে দিই, আমার প্রোটোটাইপের এখন আর ওটা দরকার নেই। সো এটার মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, একটা টেক্সট আমি দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে বাটন আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো লেটস সে এগুলো আমি র্যান্ডমলি দিয়ে রাখলাম, ঠিক আছে? এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার মেইন ফ্রেমটা, যে ফ্রেমের ভেতর এই 3টা ডিজাইন এলিমেন্ট আছে। সো এখন অটো লেআউট যদি আমি কনসেপ্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, এই ফ্রেমটাকে ধরে আমি যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো এখানে অ্যাড অটো লেআউট নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো এখন অটো লেআউট অ্যাড করার আগে কি হইতেছে, আমার প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট কিন্তু খুব র্যান্ডমলি আছে, গোছানো অবস্থায় নাই, তাই না? এটা লেআউটিংটা ঠিক অবস্থায় নাই। কিন্তু আমি যদি ফ্রেমটা ধরে আমি যদি একটা অটো লেআউট অ্যাড করি, আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি অ্যাড অটো লেআউট, অথবা এই ফ্রেমটা ক্লিক করে এখান থেকে ডান পাশ থেকেও অ্যাড অটো লেআউট আমি করে ফেলতে পারি। তাহলে কি হবে, এই ফ্রেমটা কনভার্ট হয়ে এটা একটা অটো লেআউট ফ্রেমে চলে যাবে, ঠিক আছে? এবং আমি অটো লেআউটের ফিচারগুলো আমি তখন অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি অ্যাড অটো লেআউটে দেই তাহলে যেটা হলো, ও কিন্তু এখন এটা আপনার কি হলো, আগে কি ছিল, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আনডো করি। আগে কি ছিল, এটা খুবই র্যান্ডমলি আপনার সবকিছু সাজানো ছিল, তাই না? কিন্তু আমি যেই এটাকে লেআউটটা অটো লেআউটে কনভার্ট করলাম এই ফ্রেমটাকে অ্যাড অটো লেআউট,
তখন হচ্ছে ও কিন্তু অটোমেটিক এগুলোর লেআউটিং গুলো ফিক্স করে দিচ্ছে। ঠিক আছে? সো আমি ফ্রেমটা ধরলে এখন দেখবো আমার কিন্তু আগের ওই আইকনটা নাই, শুধু ফ্রেমের এই যে এই আইকনটা কিন্তু আগে ছিল অটো লেআউট অ্যাড করার আগে। এখন কিন্তু এটা অটো লেআউট যেহেতু অ্যাড করেছি তখন এই আইকনটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে। ঠিক আছে? সো আমি এই ফ্রেমটা ধরি, ধরার পর আমি এখানে দেখতে পারবো এই যে অটো লেআউটের কিছু প্রপার্টিজ আমার এখানে চলে আসছে। ঠিক আছে? সো প্রথমে আমি দেখবো যে এই ইনস্টাগ্রাম পোস্ট 1 অটো লেআউট ফ্রেমটার ভিতর কি আছে। এটা একটা লেয়ার, দেন একটা ইমেজের মাস্ক গ্রুপ আছে আর একটা বাটন আছে। ঠিক আছে? সো এরা কিভাবে অ্যালাইন করা আছে, আমি যদি ডান পাশে দেখি এই বক্সটা, যে ওরা হচ্ছে একেবারে অ্যালাইন টপ রাইট। ঠিক আছে? অথবা মানে একদম লেফট সাইডে অ্যালাইন করা। সো আমি চাইলে যদি এদেরকে একদম মাঝখানে আনতে চাই, অ্যালাইন সেন্টার দিব, তাহলে এই প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট মাঝখানে চলে আসবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে অটো লেআউটের একটা মানে সুবিধা, যে আমি আগে কি করতাম, আমি কিন্তু নিজের মতো করে আমি যদি এটাকে ডান পাশে রাখি এবং এটা যদি আমি আর অটো লেআউট না রাখি, ঠিক আছে, আমি যদি এটাকে রিমুভ করে দিই অটো লেআউটটা, তাহলে আমি দেখতে পারবো আমি কিন্তু আগে কি করতাম, কোনো কিছু সেন্টারে আনতে হলে বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হলে আমি র্যান্ডমলি এটাকে নাড়াচাড়া করতে পারতেছি। কিন্তু যখন অটো লেআউটের মধ্যে থাকবে তখন কিন্তু আর আমি এটাকে র্যান্ডমলি নাড়াচাড়া করতে পারতেছি না। ঠিক আছে? এটা ওই হচ্ছে আমাকে একটা লেআউটিং ফিক্স করে দিচ্ছে। সো আমি কি করলাম, প্রত্যেকটা ডিজাইন এলিমেন্টকে আমি মাঝখানে নিয়ে আসলাম। ওকে, সো আমি অন্যান্য একটু অপশনগুলো আমি একটু এক্সপ্লোর করি। যেমন এখানে প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট হচ্ছে নিচে নিচে আছে, তাই না? ভার্টিক্যাল ডিরেকশনে আছে। এখন আমি বললাম যে কি করব, আমি এই ডিজাইন এলিমেন্ট গুলোকে হরাইজন্টাল ডিরেকশনে আমি নিয়ে যাব। সো তখন কি করব, আমি এই ফ্রেমটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ডিরেকশনটা ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল লেআউট করে দিব। তাহলে কি হবে, প্রত্যেকটা পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? এখন আমার যদি এটা, যেটা হচ্ছে অটো লেআউট ছাড়া, এখানে যদি আমার এটা করতে হয় তাহলে কি করতে হতো, আমার প্রত্যেকটা ডিজাইন এলিমেন্টকে আমার এই ফ্রেমটা বড় করতে হতো, এভাবে বড় করতে হতো। তারপর হচ্ছে আমার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিজাইন এলিমেন্ট পাশাপাশি নিতে হতো, তাই না? অনেক ঝামেলার একটা ব্যাপার। ঠিক আছে? এভাবে নেওয়া লাগতো। কিন্তু আমি যেই হচ্ছে অটো লেআউট ফিচারটা অ্যাড করলাম তখন হচ্ছে আমি খুব ইজিলি আমার ডিজাইন এলিমেন্ট গুলোর ডিরেকশন গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। তো আমি আবার আগের অবস্থানে ফেরত যাই, আমি এটা ধরি, আমি একটু যদি কন্ট্রোল জেড দেই তাহলে হচ্ছে এরকম ভার্টিক্যাল ডিরেকশনে ছিল। ঠিক আছে? সো এর পরের অপশনগুলো একটু দেখি, যে 1 to 6 এটা হচ্ছে এই দুইটার মাঝখানে হচ্ছে একটা গ্যাপ। ঠিক আছে? ডিজাইন এলিমেন্ট গুলো কতটুকু গ্যাপে আছে। 126 আমি চাইলে এটা বড় ছোট করলে এটা হচ্ছে এটার সাথে চেঞ্জ হচ্ছে স্পেসিংটা। ঠিক আছে? আর এই নিচের যে অপশন দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভার্টিক্যাল স্পেসিং আর প্যাডিং, আর একটা হচ্ছে হরাইজন্টাল প্যাডিং। সো হরাইজন্টাল প্যাডিংটা হচ্ছে আমার এই ফ্রেমটার এই যে ডানে এবং বামে কিছু স্পেস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? সেটাই হচ্ছে প্যাডিং, মানে এই কন্টেনারের ভিতর আমার কিছু স্পেস আমি অ্যাড করে দিলাম। এখানে 52 আছে, আমি এটাকে যদি কমিয়ে যদি লেটস আমি 20 দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্পেসটা আরো ছোট হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে আমার হরাইজন্টাল প্যাডিং। আর ভার্টিক্যাল প্যাডিং হচ্ছে উপরে নিচে 270। সো এটাকে আমি চেঞ্জ করে হচ্ছে 64 করে দিলাম। ঠিক আছে? সো এভাবে করে স্পেসিং আমি চাইলে প্যাডিং গুলো আমি কমাতে পারি, বাড়াতে পারি। সো এখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যেই স্পেসিং গুলো চেঞ্জ করতেছি এটার সাথে সাথে কিন্তু আমার এটা ছোট বড় হওয়ার সাথে সাথে আমার মেইন যে ইনস্টাগ্রাম পোস্ট 1 ফ্রেমটা, এটার হাইট উইডথ তো কিন্তু সমান তালে চেঞ্জ হচ্ছে অটোমেটিক। যে আমি যদি এটা 270 থেকে একটু কমাই, সো আমার কিন্তু পুরো এন্টায়ার ফ্রেমটার হাইটটা কিন্তু ছোট বড় হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এখানে আমার উইডথে কিছু ফিচার এখানে চলে আসছে। একটা হচ্ছে হাগ 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 কন্টেন্টস, মানে হচ্ছে আমার যেই কন্টেন্ট গুলো এটার ভেতরে আছে সেটা সেই কন্টেন্ট গুলোকে ও হচ্ছে একেবারে মানে হাগ করে নিচ্ছে। ঠিক আছে? যে আমি যদি এটাকে ফিক্সড উইডথ দেই, ফিক্সড উইডথ দেওয়ার পর যদি আমি প্যাডিং গুলো চেঞ্জ করি তাহলে কিন্তু আমার 1 মিনিট, আচ্ছা আগে কি ছিল, হাগ ছিল, সরি আমি উইডথটা চেঞ্জ করতেছিলাম, আমি ভার্টিক্যালিটা দেখাই, হাইটেরটা দেখাই। হাইটে কি আছে, হাগ কন্টেন্ট আছে। এটাকে যদি আমি ফিক্সড করে দেই, ফিক্সড করে দেওয়ার পর এখন যদি আমি প্যাডিং গুলো চেঞ্জ করি, দেখেন আমার ফ্রেম কিন্তু ফ্রেমের মেইন ফ্রেমের হাইট কিন্তু এই যে 1972 থাকতেছে, তাই না? কিন্তু এখানে আপনার হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই আমি ফিক্স থেকে হাগ কন্টেন্ট দিচ্ছি তখন কি করতেছে, ও হচ্ছে এই কন্টেন্ট গুলো যতটুকু এরিয়া জুড়ে আছে ওইটার সাথে ও নিজে অ্যাডজাস্ট হয়ে নিচ্ছে। ঠিক আছে? হাইটটা হাগ কন্টেন্টস দিলাম, সো ও হচ্ছে কি হলো, অ্যাডজাস্ট করে নিল। ঠিক আছে? যেহেতু আমার এখানে উপরে নিচে প্যাডিং একটু মানে ডিফারেন্ট দেওয়া, সো আমি এটাকে একদম সমান করে দিই, যে উপরে দেওয়া 410, আমি উপরে যদি 270 দিয়ে দিই তাহলে হচ্ছে আবার আগের অবস্থানে চলে আসলাম। এটা আমি কি দেখলাম হচ্ছে ভার্টিক্যালি, হ্যাঁ, যে আমার হাইটের
ক্ষেত্রে আমি এটা দেখলাম। কিন্তু আমি যদি এখন হরাইজন্টালের ক্ষেত্রে দেখি যে আমার কি ছিল, প্রথমে হাক কন্টেন্ট ছিল, মানে আমার প্রত্যেকটা কন্টেন্টকে এই ফ্রেমটা মানে হাক করে আছে, ঠিক আছে। এখন এটা থেকে যদি আমি ফিক্সড উইথ দেই, তাহলে যেটা হবে, আমার ডানে বামে আমি প্যাডিং যতই বাড়াই বা যাই করি না কেন, আমার কিন্তু মেইন ফ্রেমটার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, উইথটা চেঞ্জ হচ্ছে না। এটা আমি ফিক্স করে দিয়েছি যে এটা সবসময় 1801ই থাকবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করি। সো আই থিঙ্ক এই কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পেরেছি অটো লেআউটের। সো এটা একদম বেসিক লেভেলের কনসেপ্ট। এর সুবিধাটাই হচ্ছে যে আমার ডিজাইন এলিমেন্টগুলোকে খুব ইজিলি অর্গানাইজ করতে পারবো আমি, এই লেআউটিং করতে পারবো। আমার খুব বেশি এখানে ঝামেলা করতে হবে না এই ডিজাইনের এলিমেন্টগুলোকে সাজাতে। ওকে, সো আমরা অটো লেআউটের কনসেপ্টটা দেখলাম, হাক কন্টেন্ট দেখলাম, ফিক্সড উইথ দেখলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই। আমরা যদি যে কোনো একটা ডিজাইন এলিমেন্ট, লেটস সে এটা, লেটস সে এই বাটনটা, ঠিক আছে। সো আমি কি করলাম, বাটনটা এখানে ছিল, আচ্ছা বাটন না, আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেই, বরং রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে, ফ্রেমটার ভিতর। সো এখন আমি যেটা করব, যে আমি যদি এতক্ষণ কি দেখলাম, আমি আমার মেইন ফ্রেমটা দেখলাম, তাই না। এই মেইন ফ্রেমের অটো লেয়ার ফিচারগুলো আমি এক্সপ্লোর করলাম। এখন এটার ভেতর যে আমার ডিজাইন এলিমেন্টগুলো আছে, সেগুলোতে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে এটার উইথটা হচ্ছে ফিক্সড উইথ। কিন্তু এখানে আরেকটা অপশন আছে, ফিল কন্টেইনার। আমি চাচ্ছি যে এটার উইথটা কি হবে, পুরো এটার একদম গায়ে গায়ে লেগে যাবে, ঠিক আছে, হরাইজন্টালি। সো সেই ক্ষেত্রে আমি যদি ফিল কন্টেইনার দেই, তাহলে যে মেইন কন্টেইনার, এই যে উপরে ইনস্টাগ্রাম পোস্ট 1 কন্টেইনার, এটার সাথে ও কি হবে, পুরোটা অংশ জুড়ে একদম ডানে বামে মিশে যাবে, ঠিক আছে। সো আমি ফিক্স থেকে ফিল কন্টেইনার দিলাম, ও কিন্তু পুরোটা কভার করে ফেলেছে। সেম আমি যদি এখন এখান থেকে ফিক্স থেকে যদি আবার ফিল কন্টেইনার দেই, আচ্ছা এটা এভাবে হবে না, যেহেতু অন্যান্য এলিমেন্ট গুলো আছে, এটার সাথে হবে না, কিন্তু উইথের ক্ষেত্রে হচ্ছে আপনার পুরোটা ফিল হয়ে গেছে। এখন আমি যদি আবার আবার নিজের মতো করে এটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে কিন্তু ওই একটু আগে দেখলাম ফিল ছিল, আমি যেই এটা চেঞ্জ করতেছি, এটা কি হচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আবার ফিল দিলাম, তাহলে হচ্ছে পুরোটা অংশ জুড়ে এটা পুরো মেইন যে আমার কন্টেইনারটা ছিল, এটার সাথে পুরোটা ফিল হয়ে গিয়েছে এই শেপটা। সো ডানে বামে আমি যেই খালি অংশটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমার এই যে একটু আগে আমি যেটা দেখালাম, এই যে এই প্যাডিংটা 52, ঠিক আছে। সো আমি এটা যদি একদম 0 করে দিই, তাহলে হচ্ছে এটা একদম এজের সাথে লেগে যাবে। সো আমি এটা 0 করে দিলে পুরোটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে অটো লেআউটের একদম কোর, একদম বেসিক একটা কনসেপ্ট। সো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি যদি অটো লেআউট আরো প্র্যাকটিস করতে চান, তাহলে যেটা করবেন, আপনি যে কোনো, লেটস সে আমি একটা ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে যেমন এই ওয়েবসাইটটাই পিক্সেলস, ঠিক আছে। সো পিক্সেলস আমি কি দেখতে পারতেছি, আপনার এইখানে একটা লোগো আছে, এইখানে কিছু টেক্সট আছে, হ্যাঁ এখানে একটা আইকন আছে, তারপর এখানে আরেকটা টেক্সট, এখানে আবার আরেকটা ইনপুট। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান, তাহলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে ধরেন আমি যদি একটা স্ক্রিনশট নেই, এরকম স্ক্রিনশট নিয়ে এটাকে কপি করে আমি আমার ফিগমা ফাইলটাতে নিয়ে আসি। দেন হচ্ছে আপনি চেষ্টা করবেন যে আপনি এই পার্টটাকে, পুরো জিনিসটাকে আপনি অটো লেআউটে ডিজাইন করতে পারতেছেন কিনা, ঠিক আছে। সো এভাবে করে আর কি আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনার অটো লেআউটের কনসেপ্টটা খুব সিম্পলি আপনি এটাকে মানে বুঝে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, সো এটার পাশাপাশি এখন আমি অটো লেআউটের ফিচারটা দেখলাম, এখন হচ্ছে আমি আরেকটা কনসেপ্ট একটু দেখাই, সেটা হচ্ছে কম্পোনেন্টস, ঠিক আছে। সো এটাও হচ্ছে ফিগমার আরেকটা ইম্পর্টেন্ট কি বলবো ফিচার, কম্পোনেন্টস এর। সো সেটা যদি আমি একটু এক্সপ্লোর করি, তাহলে লেটস সে আমি একটা বাটন ক্রিয়েট করব, ঠিক আছে। সো আমি এই বাটনটাকে এখানে বাইরে নিয়ে আসলাম। সো বাটনের মধ্যে কি আছে, একটা শেপ আছে, একটা টেক্সট আছে, সো এটাকে যদি আমি অটো লেআউটে ক্রিয়েট করতে চাই, একটু আগে আমি এটাকে কিভাবে ক্রিয়েট করলাম, একটা শেপ আনলাম, শেপ এনে হচ্ছে এটার উপর একটা টেক্সট দিয়ে আমি এটাকে গ্রুপ করে বাটন করে দিলাম, তাই না। কিন্তু আমি এটা এভাবে করব না, আমি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করি, ঠিক আছে। টেক্সটটাকে আলাদা করলাম। এখন আমি যেটা করব, যে টেক্সটটা দরকার, আচ্ছা টেক্সটটাই থাক, আমার এই শেপটার দরকার নেই। সো টেক্সটটাতে আমি কি করব, অটো লেআউট ফিচার অ্যাড করে আমি এই বাটনটা ক্রিয়েট করব, ঠিক আছে। সো আমি কি করব, প্রথমে এই টেক্সট লেয়ারটাকে প্রথমে অটো লেআউটে নিয়ে যাব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড অটো লেআউট দিব। দেওয়ার পর যেটা হবে, ও একটা আগে কি ছিল, একটা ফ্রেম ছিল, এখন হচ্ছে ও অটো লেআউটের ফিচারগুলো সব অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে। সো এখন আমার এই সাইজটা যদি একটু ছোট করি, 64 থেকে লেটস সে 32 দিলাম,
ওকে। সো এখন আমি কিন্তু দেখতে পারতেছি আমার একটা বাটনের মতো একটা কিছু একটা হচ্ছে, তাই না? কিন্তু এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমার কি করতে হবে? ফ্রেম 1 টা সিলেক্ট করে আমি ফ্রেম 1 এর নামটা রিনেম করে দেই। ফ্রেম 1 থেকে বাটন। ওকে। সো আমি এটা ধরে আমি এখন চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ঠিক আছে? সো আমি এখান থেকে ফিল যদি দেই, ফিল দিয়ে আমি একটা কালার নিয়ে আসতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে এটার ডানে বামে আরো কিছু স্পেসিং আমি বাড়াবো। সো এখানে 10 আছে, আমি এটা যদি একটু বাড়াই তাহলে হচ্ছে ডানে বামে একটা প্যাডিং আমি অ্যাচিভ করতে পারতেছি। ঠিক আছে? ফ্রেমটা ধরে আমি চাইলে উপরেও 10 থেকে আমি যদি এটা 16 করে দেই তাহলে এরকম কিছু একটা পাচ্ছি। সো কি হলো, আমার এরকম একটা বাটন তৈরি হয়ে গেল। ঠিক আছে? সো এখন আমি আচ্ছা, এটা হোয়াইট থেকে আমি বরং অন্য আরেকটা কালার দিই। ব্লু। আর টেক্সটের কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে দিই। ঠিক আছে? সো এটা আমার একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যেটা বলতেছিলাম যে কম্পোনেন্টের ফিচারটা আমরা একটু এক্সপ্লোর করি। কম্পোনেন্টটা আসলে কি? হ্যাঁ, সো দেখা গেল আমার এরকম অনেকগুলো স্ক্রিন আছে আমার একটা ডিজাইনে। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যেই হচ্ছে আমার এরকম একটা করে বাটন আছে। ঠিক আছে? সো এখন আমাকে ইনস্ট্রাক্ট করা হলো যে এই বাটনগুলোর কালারটা আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এখন আমি যদি ওই কম্পোনেন্ট ফিচার সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া না থাকে তাহলে আমি কি করব? ১ম এ এটাতে যাব। এটাতে গিয়ে আমাকে বলা হলো যে গ্রিন করে দাও প্রত্যেকটা বাটন। সো আমার এটাতে গিয়ে হচ্ছে আমার গ্রিন করে দিতে হবে। হ্যাঁ? অথবা অন্য কোনো কালার। ধরলাম এরকম একটু লাইট কালার করে দিতে হবে। ঠিক আছে? সো আমার কি করতে হবে? প্রত্যেকটাতে যেয়ে আমার কালার চেঞ্জ করতে হবে। এখন মানে এটা তো ৩ টা স্ক্রিন। ৩ টা স্ক্রিনে কিন্তু করাটা খুব ইজিয়ার, তাই না? কিন্তু এখানে লেটস সে আমার যদি মানে আরো অনেক হেভি ডিজাইন হয়, হ্যাঁ? যে প্রায় ১০০-২০০ স্ক্রিন। সো সেই ক্ষেত্রে তো আর আমার প্রত্যেকটা স্ক্রিনে গিয়ে এভাবে কালার 1 বাই 1 চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট, তাই না? সো এইজন্যই হচ্ছে আসলে কম্পোনেন্ট ফিচারটা আমরা ইউজ করে থাকি। সো আমি আবার আনডু করলাম সবকিছু। সো আমি এখন কি করব? এই যে বাটনটা আমি এটাকে বাইরে নিয়ে আসি। আমি চাচ্ছি এটাকে আমি একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করব। যাতে করে আমি জাস্ট একটা জায়গাতে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার ফলে কি হবে? আমার প্রত্যেকটা স্ক্রিনে ওইটার চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করবে। ঠিক আছে? সো আমি একটু দেখাই, এটার আমার দরকার নাই। সো আমি ১ম এ এই বাটনটাকে ধরবো। ধরার পর উপরে আমি দেখতে পারতেছি একটা ক্রিয়েট কম্পোনেন্ট নামে একটা অপশন আছে। সো আমি এটা যদি ক্লিক করি তাহলে কি হবে? এই বাটনটা আপনার চেঞ্জ হয়ে এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল। ঠিক আছে? এখন আমি কি করব? এই কম্পোনেন্টটা কপি করলাম। কপি করে আমার এই ডিজাইন ফ্রেমটার ভেতর আমি নিয়ে যাবো। আমি যদি এটা ধরি, এটা ধরে আমি যদি কন্ট্রোল বি দেই তাহলে ওই বাটনটা এখানে চলে আসবে। ঠিক আছে? সো আমি ২ টা বাটন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কম্পোনেন্ট ছাড়া, তাই না? একটু আগে আমরা যেটা দেখলাম। এখন হচ্ছে আমি একটা কম্পোনেন্ট এখানে নিয়ে আসছি। ঠিক আছে? সো আমি কন্ট্রোল সি দিয়ে বাকি ফ্রেমগুলোতে আমি নিয়ে যাই। বাটন, সেম বাটন। ওকে। আর উপরের যেগুলো আমি বাটনগুলো ইউজ করছিলাম ওগুলো আমি একটু ডিলিট করে দেব। ওগুলো আমার এই মুহূর্তে দরকার নাই। সো এখন আমাকে বলা হলো যে তুমি এই বাটনের কালারগুলো এরকম ডার্ক ব্লু, ডিপ ব্লু থেকে তুমি এটা চেঞ্জ করে লেটস সে ইয়েলো করে দাও। সো তখন আমি কি করব? এখন কিন্তু আর আমি প্রত্যেকটা স্ক্রিনে গিয়ে আমি আর চেঞ্জেস গুলো করব না। আমি কি করব? আমার যে মেইন কম্পোনেন্টটা আছে এটা, আমি এটার মধ্যে করব কি? আমি আমার ফিলটা চেঞ্জ করে আমাকে কি বলল? ইয়েলো করে দিতে, তাই না? সো এরকম কিছু একটা আমি করে দিলাম। সো এখন কি হবে? আমার প্রত্যেকটা স্ক্রিনেই কিন্তু সেম সব অটোমেটিক্যালি ইয়েলো হয়ে গিয়েছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার কম্পোনেন্টের কনসেপ্ট। এখন আমি দেখলাম যে আমার এখানে বাটনের কালারটা হোয়াইট। সো আমি চাচ্ছি যে এটাকে আমি ব্ল্যাক করে দিতে। আমি কি করব? আবার মেইন কম্পোনেন্টটাতে যাব, এটা ধরবো, টেক্সট লেয়ারটা এখান থেকে ধরে আমি হোয়াইট থেকে এটাকে যদি ব্ল্যাক করে দেই, সেম প্রত্যেকটা ডিজাইনে এটা এই চেঞ্জেসটা আমি দেখতে পারবো। ঠিক আছে? সো এটাও খুব ইম্পোর্টেন্ট একটা ফিচার ফিগমার। এই এখন তো আমি ছোট খুবই কম স্ক্রিনের ডিজাইনগুলো আমি দেখাচ্ছি। কিন্তু যদি অনেক হেভি ওয়েট হয় ডিজাইন, অনেক স্ক্রিনের পর স্ক্রিন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট করে যদি কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার কাজগুলো আরো ইজিয়ার হবে। সো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই কম্পোনেন্ট থেকে যখন আমি কোনো একটা কিছু কপি করলাম, হ্যাঁ? এই যে একটু আগে কপি করে আমি যখন এখানে পেস্ট করলাম তখন এই ২ টার মধ্যে ডিফারেন্সটা আমি একটু দেখি। আমি একটু এখানে নিয়ে আসি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই ২ টা, হ্যাঁ? সো এইখানের আইকনটা আমি একটু দেখি যে ডায়মন্ড শেপের প্রত্যেকটাই হচ্ছে ফিল্ড। ঠিক আছে? আইকনটা। কিন্তু এটা যদি আমি দেখি তাহলে দেখতে পারবো এটা একটা জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপের মতো। ঠিক আছে? সো এই ২ টার নাম আছে। একটা হচ্ছে মেইন কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে এটা থেকে যেই কপিটা আমি বানালাম ওটাকে বলা হয় আপনার ইনস্ট্যান্স। ঠিক আছে? বা আপনি বলতে পারেন চাইল্ড কম্পোনেন্ট, হ্যাঁ? সো বেসিক্যালি এইটার চেঞ্জেস গুলো কিভাবে আসবে ও নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ? এটার মধ্যে আমি যদি ইয়েলো থেকে অন্য কিছু দিয়ে দেই,
তাহলে কিন্তু দ্বিতীয়টাতেও চেঞ্জ হচ্ছে। সো মেইনটাকে বলা হয় প্যারেন্ট কম্পোনেন্ট, আর যেটা এটা কপিড ভার্সন ওটাকে বলা হয় ইনস্ট্যান্স। এখন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই কম্পোনেন্টের মধ্যে আমি কিছু ভ্যারিয়েশন অ্যাড করতে পারবো। হ্যাঁ, যে যেমন আমি চাচ্ছি যে এই কম্পোনেন্টের আরেকটা ভ্যারিয়েশন থাকবে যেটার মধ্যে এই বাটন লেখাটার পাশে একটা আইকন থাকবে। ঠিক আছে? সো আমি যদি সেটা করতে চাই তাহলে প্রথমে এই কম্পোনেন্টটা ধরবো, ধরে হচ্ছে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড ভ্যারিয়েন্ট। সো আমি যদি অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করি তাহলে কি হবে, আমার আরেকটা ভ্যারিয়েশন আমার ক্রিয়েট হবে। সো এখানে আমি দেখতে পারতেছি ভ্যারিয়েন্ট 2 নাম। সো আমি কি করব, এটার নাম দিলাম যে উইথ আইকন। ঠিক আছে? আর প্রথমটার নাম কি, প্রথমটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, এটার নাম দিলাম আমি উইদাউট আইকন। সো এখন দ্বিতীয়টা তো কোনো আমার আইকন নাই, তাই না? সো আমার এখন একটা আইকন অ্যাড করতে হবে। সো আমি একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটার নাম হচ্ছে এসভিজি রিপো। সো এখান থেকে অনেক ভালো ভালো আইকন আমি চাইলে সোর্স করতে পারি। ঠিক আছে, একদম ফ্রি। সো আমি এখানে একটা আইকন আমি সার্চ দিই, লেটস সে অ্যারো। সো আমি এখান থেকে আমার এরকম একটা আইকন দরকার, হ্যাঁ, রাইট অ্যারো। সো আমি এটাকে কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করে হচ্ছে আমি এটাকে আবার আমি ড্র্যাগ করে আমার ফিগমা ফাইলটাতে নিয়ে আসি এখানে। সো আমার এই আইকনটা চলে আসছে। সো আইকনটাকে আমি একটু ছোট করি, এটা অনেক বেশি বড়। আমি এটার সাইজটা কি করব, ইটস 24। ঠিক আছে, ওয়েট। আচ্ছা ওয়েট, এটা একটু ফিগমার একটা বাগ, আমি একটু রিফ্রেশ করি আবার। আচ্ছা আপু, আমার কথা তো ক্লিয়ারলি শোনা যায় না, মানে ঠিকঠাক মতো স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমি এখন যেটা করব, আমি এটার একটু রেজুলেশনটা আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, সো লেটস সে আমি এটাকে 24 করে দিলাম, হাইটটা 24। ঠিক আছে, সো এখন আমি কি করলাম, আমার সেকেন্ড বাটনটাতে আমি কি করব, একটা আইকন নিয়ে আসতে চাচ্ছি। আমি কি করব, এটাকে ধরে ড্র্যাগ করে আমি এই বাটনটার আশেপাশে যদি রেখে দেই তাহলে একটা আইকন কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আইকনটা আনার ফলে কি হলো, আমার একটু কিন্তু উইডথটা একটু বড় হয়ে গেল, তাই না? সো আমি চাইলে এটার উইডথটা আমি এটার মতো সিমিলার করে দেই, চাইলে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। ওকে, সো আমি এই আইকনটাকে রাইটে নিয়ে যাই। ঠিক আছে, সো এখন কি হলো, আমার একটা বাটন কম্পোনেন্টের ভিতর দুইটা ভার্সন আছে। প্রথম ভার্সনটাতে কোনো আইকন নাই, এই যে উইদাউট আইকন নাম দিলাম। দ্বিতীয়টার মধ্যে কি আছে, একটা আইকন কিন্তু আমি দেখতে পারতেছি। ঠিক আছে, সো এখন আমি আমার ওই ডিজাইন স্ক্রিনগুলোতে যাই, ডিজাইন স্ক্রিনগুলোতে গেলাম। এখন ধরলাম যে আমার দেখা গেছে যে আমাকে বলা হলো যে তুমি ডিজাইনে কি করবা, ওই সেকেন্ড ভার্সনটা ইউজ করো যেটার মধ্যে একটা আইকন থাকবে। সো আমি কি করব, আমার এইটা ধরবো, কম্পোনেন্টটা ধরবো। বেসিক্যালি এটা হচ্ছে কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্টটা হচ্ছে এটা, এখান থেকে অপারেট করা হচ্ছে। সো আমি এটা ধরার পর আমি কি করব, এখন কিন্তু আমি দুইটা ভার্সন এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। এখানে আমি দেখতে পারতেছি যে এই বাটনে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে উইদাউট আইকন, যেটা হচ্ছে এখন সিলেক্টেড। আর যদি আমি উইথ আইকন দেই তাহলে কি হবে, আমার এই যে আমি সেকেন্ড যে ভার্সনটা বানালাম এটা এখানে চলে আসবে। ঠিক আছে, সো আমি এটা ধরলাম, ধরার পর হচ্ছে উইদাউট আইকন থেকে উইথ আইকন দিলাম, চলে আসলো। ওকে, তো কি হলো, আমার দেখা গেছে একটা স্ক্রিনে আমি উইদাউট আইকন ইউজ করলাম, আরেকটা স্ক্রিনে হচ্ছে আমি উইথ আইকন ইউজ করলাম। ঠিক আছে, সো সবকিছুই কিন্তু অপারেট করা হচ্ছে এখান থেকে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার কম্পোনেন্টের কনসেপ্ট। এখন আমি চাচ্ছি যে এখানে আমি আরো কিছু ভ্যারিয়েশন অ্যাড করতে চাই, যে আরেকটা ভ্যারিয়েশন যদি আমি অ্যাড করতে চাই তাহলে আবার এখানে আমি যদি কম্পোনেন্টটা ধরি, ধরার পর হচ্ছে যদি এই বাটনটাতে ক্লিক করি অথবা উপর থেকে আমি অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করতে পারি, করলে হচ্ছে আমার আরেকটা ভার্সন আমি নাম দিতে পারবো। ঠিক আছে, যে এটার নাম দিলাম আমি যে আইকন ইন লেফট। ঠিক আছে, এটাতে রাইটে ছিল, এটাতে আমি ধরলাম আমি হচ্ছে লেফটে দিব। সো এই ক্ষেত্রে আমি কি করবো, এই আইকনটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি এটা যেহেতু আমি নাম দিয়েছি লেফটে থাকবে, সো আমি আইকনটাকে লেফটে দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমি এভাবে করে আরেকটা ভার্সন আমি ক্রিয়েট করলাম, আরেকটা ভ্যারিয়েন্ট আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, সো এখন আমি এই ডিজাইনগুলোতে সেম আমি নতুন আরেকটা আইকন ইন লেফট আমি ভার্সন ভ্যারিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমি যদি এটা সিলেক্ট করি এই আইকনটা কি হবে, লেফটে চলে আসবে। হ্যাঁ, বেসিক্যালি ও এখান থেকে ডেটাটা নিচ্ছে। সো এটাই ছিল মোটামুটি কম্পোনেন্টের কনসেপ্ট। সো আরেকটা লাস্ট কনসেপ্ট একদম আজকের ফিগমার এক্সপ্লোরেশনের, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে
এতক্ষণ আমরা কি দেখলাম? বিভিন্ন কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করা দেখলাম। এই কম্পোনেন্ট গুলো কিভাবে আমরা ভ্যারিয়েন্ট এড করতে পারি, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেগুলো আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমি লেটস সে এরকম একটা ডিজাইন বানালাম, হ্যাঁ? ডিজাইন বানানোর পর কি হলো, আমার এই ডিজাইনটা যদি ধরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? একটা ডার্ক কালার। ঠিক আছে? সো আমি কালার কোডটা আমি একটু কপি করে নিয়ে আসি এখানে। এটা সাইজটা একটু বড় করি আমি। সো এখন আমার কি হলো, আমার যদি বলা হয় যে আমি ৩ টা ফ্রেমে আমার কালারগুলো তুমি যে চেঞ্জ করে দিবা, যেই কালার কোডটা ছিল এটা তুমি যে চেঞ্জ করে দিবা। সো ৩ টা, সো আমার জন্য ইজিয়ার প্রত্যেকটাতে গিয়ে চেঞ্জ করা। কিন্তু এটা যদি অনেকগুলো ফ্রেম হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ধরে আমার কালারগুলো চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট, তাই না? সো আমি কি করব এখন, আ একটা স্টাইল ডিফাইন করে দিব। হুম? তো লেটস সে এটার আমি এই কালার কোডটা কপি করলাম। কপি করে এটাতে একটা আমার পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো এটা আমার একটা কালার। যে আমার এই প্রত্যেকটা স্ক্রিনে এই কালারটা কিন্তু ইউজ করা হচ্ছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, তাই না? সো আমি এখন কি করব, আমি এই কালারটাকে ধরে এই যে উপরে অপশন, এখানে এই যে ৪ টা ডট আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি কি করব, আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে হচ্ছে আমি একটা নতুন স্টাইল ডিফাইন করে দিতে পারবো। ঠিক আছে? সো আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে আমি এই কালারটার একটা নাম দিব। লেটস সে যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? দিয়ে আমি হচ্ছে একটা স্টাইল ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে? এখন আমি কি করব, এটার আরেকটা ডুপ্লিকেট আমি করি। করে হচ্ছে আমি এটাতে কি করব, এই বাটনের কালারটা আমি এড করব। সো আমি যদি এই কালারটাকে কালার পিকার দিয়ে ধরে এই বাটনের কালারটা দিয়ে দেই, ঠিক আছে? সো এখন আমি এটাকে তো আমি স্টাইল ডিফাইন করে দিয়েছি এই যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। ঠিক আছে? এখন এটাকেও আমি একটা স্টাইলের আওতায় নিয়ে আসবো। সো আমি এখান থেকে যদি এগেইন আমি এই 4 ডটের আইকনটাতে ক্লিক করি, দেন এখান থেকে আমি আরেকটা স্টাইল আমি নতুন ক্রিয়েট করি। ক্রিয়েট করে হচ্ছে এটার নাম দিলাম যে বাটন কালার। ওকে? ক্রিয়েট স্টাইল। সো আমি কি পেলাম? ব্যাকগ্রাউন্ড কালার পেলাম, বাটন কালার পেলাম। ঠিক আছে? সো আমি এখান থেকে আমার কালার স্টাইলগুলো আমি কিন্তু দেখতে পারতেছি। এভাবে করে আপনি ডিজাইন এলিমেন্টে যত রকমের কালার আপনি ইউজ করবেন, সবগুলো যদি সুন্দর মতো স্টাইল করে রাখতে পারেন, তাহলে খুবই ইজিলি আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। অনেক এফিশিয়েন্টলি আপনি ডিজাইনগুলো করতে পারবেন। সো এখন আমি কি করলাম, যে প্রত্যেকটা ডিজাইন ফ্রেম আমি ধরলাম। ধরে এদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখন কি করব, যেন এই স্টাইল থেকে ও পিক করতে পারে। ঠিক আছে? এটার সাথে আমি এখন লিঙ্ক করে দিব। সো আমি কি করব, এখন ফিলে যেই কালারটা আছে এটা আমি আবার এগেইন 4 ডটে যাব। যাওয়ার পর হচ্ছে আমি দেখতে পারতেছি আমার কাছে ২ টা স্টাইল এভেইলেবল। ঠিক আছে? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা বাটন কালার। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই তাহলে কি হবে, ও হচ্ছে আমি এইমাত্র যে স্টাইলটা করলাম সেটার সাথে ও এড হয়ে যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার। ওকে? সো এটা আমার দরকার নেই। এটা আমি জাস্ট মানে কালার গুলো ডিফাইন করার জন্য দেখালাম। আচ্ছা, রেখে দেই সাইডে। সো আমার কি হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা এখন কিন্তু স্টাইলের আওতায় চলে আসলো, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার। সো এটার সুবিধাটা হচ্ছে এখন আমাকে লেটস সে বলা হলো যে তুমি এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা আর এরকম ডার্ক মোডে রাখতেছি না। ঠিক আছে? আমরা এটা কি করব, আমরা অন্য আরেকটা কালার ইউজ করব। এরকম ডিপ ব্লু, ডার্ক ব্লু আমরা ইউজ করব না। আমরা অন্য কিছু ইউজ করব। সো ওই ক্ষেত্রে আমরা যেটা করব, আমার যে স্টাইল গুলো ডিফাইন করা আছে আমি কি করব, এখান থেকে এডিট স্টাইলে গিয়ে আমি যদি এই যে প্রপার্টিজ থেকে কালারটা চেঞ্জ করি, এখান থেকে চেঞ্জ করলে কি হবে, গ্লোবালি চেঞ্জ করার ফলে প্রত্যেকটা ডিজাইনের যেই জায়গাতে স্টাইল গুলো অ্যাড করা আছে সবাই হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সি, সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমার প্রত্যেকটা ফ্রেমে গিয়ে কিন্তু চেঞ্জ করা লাগতেছে না। আমি জাস্ট আমার স্টাইলের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। লেটস আমি এটা এরকম এটা দিয়ে দিলাম, এই কালারটা পার্পল। সো সব জায়গায় কিন্তু এটা রিফ্লেক্ট করতেছে, যত জায়গায়। কিন্তু এটাতে কিন্তু রিফ্লেক্ট করতেছে না, তাই না? এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিফ্লেক্ট করতেছে না। কারণ কি, এটা কিন্তু আমি ফিলটা কিন্তু আমার স্টাইলে এড করি নাই। আমার স্টাইলটা এটার সাথে আমি এড করি নাই। সো আমি যদি স্টাইলটা এড করতে চাই, আমি এখান থেকে আবার এই 4 ডট আইকনে যাব। গিয়ে হচ্ছে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। তাহলে ও হচ্ছে এই পার্পল কালার গুলো নিয়ে নিতে পারবে। ঠিক আছে? আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসি। সো এটাই ছিল স্টাইলের কনসেপ্ট। সো আমরা যখনই কোনো একটা ডিজাইন শুরু করি তখন হচ্ছে আমার স্টাইলটা ভালো মতো আমার ডিফাইন করে রাখাটা বেটার। আদারওয়াইজ হচ্ছে আমার অনেক সময় লাগবে ডিজাইনের, যখন কোনো নতুন কোনো চেঞ্জেস আসবে। সো সেটা থেকে আর কি মুক্তি পেতেই আর কি আমাদের স্টাইলের কনসেপ্টটা নিয়ে আসা। সো স্টাইল আমি দেখালাম কালারের ক্ষেত্রে, আপনি চাইলে টেক্সটের ক্ষেত্রে আপনি স্টাইলটা অ্যাড করতে পারেন। সিম্পলি আপনি জাস্ট এই ধরেন এই টেক্সটটাকে যদি কোনো একটা স্টাইলে কনভার্ট করতে চান, এটা ধরে সেম হচ্ছে আমি এখানে 4 ডট আইকনটাতে যাব, স্টাইলস, গিয়ে হচ্ছে এখান থেকে নতুন একটা স্টাইল ডিফাইন করে দিব, ক্রিয়েট স্টাইল। ঠিক আছে?
স্টাইল ডিফাইন করে ধরলাম আমি এটার নাম দিলাম হেডলাইন। ওকে, দিয়ে আমি ক্রিয়েট স্টাইল দিলাম। তাহলে কি হলো, এই টেক্সটটা একটা স্টাইলের মধ্যে চলে আসছে, এই যে হেডলাইন নামে। এখন আমার এটার সুবিধাটা হচ্ছে আমি যদি চাই যে ডিজাইনের সব জায়গাতে, হ্যাঁ, যে আমি এটার হেডলাইনের সাইজটা, ফন্ট সাইজটা আমি এটা রাখতেছি না, আরো একটু বড় করতে যাচ্ছি। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি জাস্ট এই হেডলাইনে যাব, গিয়ে হচ্ছে আমি যদি এখান থেকে এডিট করি, এডিট স্টাইলে গিয়ে এখন আছে 96, এটা আমি চেঞ্জ করে লেটস সে 64 করে দিলাম। তাহলে কি হলো, এই যে আমার ডিজাইনে যেই স্টাইলটা ইউজ হয়েছিল ওইটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি গ্লোবালি চেঞ্জ করে দিলাম। এই যে হেডলাইনটা আগে 96 ছিল, আমি এখন 64 করে দিলাম ফন্ট সাইজ। এটা কি হলো, আমার ডিজাইনের যেই জায়গাতে স্টাইলটা ওটার সাথে অ্যাড করা সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডান পাশের স্ক্রিনগুলো কিন্তু দেখেন, এটা কিন্তু আমার কোনো স্টাইলের সাথে অ্যাড করা নাই, এই কারণে ওরা কিন্তু ওই রিফ্লেকশনটা কিন্তু এই ডিজাইনে হচ্ছে না। সো এগুলো যদি আমি করতে চাই, আমি সেম এটা ধরবো, ধরে হচ্ছে এই 4 ডট আইকন থেকে আমার যেই স্টাইলগুলো অ্যাভেলেবল, যে হেডলাইন, আমি এটার সাথে এটা অ্যাড করে দিব। তাহলে কি হবে, এটা কিন্তু আগে 96 ছিল, কিন্তু আমার স্টাইলে কি আছে 64, তাই না? সো এই যে 96 ছিল, কিন্তু আমি যদি স্টাইলটাকে অ্যাড করতে চাই তাহলে কি হবে, 64 হয়ে যাবে। এখান থেকে সেম আমি যদি আবার স্টাইলটা এখানে অ্যাড করে দিই, এভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে কম্পোনেন্ট এবং স্টাইলের কনসেপ্টটা। সো আমার এন্ড থেকে মোটামুটি শেষ। ফিগমার যত রকমের বেসিক ফিচারগুলো এক্সপ্লোর করা যায়, আমরা প্রথমে দেখলাম যে টুলগুলো কিরকম, কিভাবে আমরা টুলগুলো ইউজ করতে পারি, শেপ টুল, তারপর টেক্সট টুল, তারপর কমেন্টস টুল, প্রোটোটাইপিং। দেন আমরা দেখলাম হচ্ছে অটো লেআউট, খুবই পপুলার একটা ফিচার, কিভাবে লেআউটিং গুলো আমরা সুন্দর মতো করতে পারি আমার ডিজাইন এলিমেন্টের। দেন দেখলাম আমরা কিভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, ভ্যারিয়েন্ট ক্রিয়েট করতে পারি, এবং ডিফারেন্ট টাইপ অফ স্টাইল আমরা আমাদের ডিজাইনে ক্রিয়েট করতে পারি, সো দ্যাট আমরা খুব এফিশিয়েন্ট ওয়েতে অনেক কম সময় আমরা আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারি। সো এটাই ছিল আপু আমার তরফ থেকে ফিগমার এক্সপ্লোরেশন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই মুহূর্তে আমরা চাইলে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি মোস্ট ডেফিনেটলি আমি বলবো দিস ওয়াজ লাইক আ মাস্টার ক্লাস। আমি বলবো যে এন্টায়ার অ্যাকচুয়ালি আমাদের সেশন গুলো 1 আওয়ার লং হয়, বাট আমি আপনাকে একদমই পজ করতে বা ইন্টারাপ্ট করতে চাইনি, বিকজ আমরা এত সুন্দর করে ইন ডিটেলস এ সবকিছু শিখছিলাম। তো আমার কাছে মনে হলো যে এই মাঝখানে কোনোভাবে ইন্টারাপ্ট করা আমাদের উচিত না। তো যদিও আমাদের টাইম আমরা এক্সিড করে ফেলেছি, সবার উদ্দেশ্যে আমি জাস্ট লাস্টে একটু বলে রাখি যে আজকে কিন্তু আমরা যে ক্লাসটা পেলাম ওভারঅল ফিগমা, আমি বলবো যে দিস ওয়াজ লাইক আ ফিগমা মাস্টার ক্লাস। আমরা ইন ডিটেলস অনেক কিছু জানতে পেরেছি রিগার্ডিং ফিগমা। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাদের মাইনুল ইসলাম জিশান ভাইয়ার যদি ক্লাস ভালো লেগে থাকে, তাদের সবার উদ্দেশ্যে আমরা বলছি আমাদের ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথের সাপোর্ট ইনস্ট্রাক্টর কিন্তু আমাদের এই মাইনুল ভাইয়া। সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু মোস্ট ডেফিনেটলি আপনারা যখন ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ যদি এনরোল হয়ে যাবেন, তখনই আমাদের জাস্ট রেগুলার যে প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো আছে, এর পাশাপাশি কিন্তু আমাদের এই 6 মাস ব্যাপী ক্যারিয়ার পাথে বেশ কিছু লাইভ ক্লাসেস হবে। এবং এই লাইভ ক্লাস এবং প্রি রেকর্ডেড ক্লাস এই দুটোই করার সাথে সাথেই মোস্ট ডেফিনেটলি আপনি যখন প্র্যাকটিক্যালি লেসন গুলো নিজে নিজে করবেন, তখন তো নিশ্চয়ই আটকে যাবেন। তো আটকানোর টাইমটাতেই কিন্তু মাইনুল ইসলাম ভাইয়া আপনাকে ডেইলি দুটো ডিফারেন্ট দুটো টাইমে কিন্তু ডেইলি দুটো সাপোর্ট সেশন দিবে। তো বুঝতেই পারছি যখন আমি আটকে যাব তখনই কিন্তু আমার ভাইয়ার কাছ থেকে হেল্প নিতে পারি। তো এই এন্টায়ার কোর্স ডিটেলস কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন রিগার্ডিং ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার প্যাথ। এখানে আমরা শিখছি ডিজাইন ফান্ডামেন্টালস, ইউআই ইউএক্স এর ফান্ডামেন্টালস, ফিগমার ফান্ডামেন্টালস, যা নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করলাম, ভিজুয়াল ডিজাইন, ডিজাইন সিস্টেম, এবং এট দ্য এন্ড অফ দ্য এন্টায়ার কোর্স আমরা কিন্তু জব প্রিপারেশনে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর গিভিং আস ইউর টাইম। উইথ দ্যাট বিং সেড, আমরা এটাতেও ভেরি এক্সাইটেড টু নো যে আপনার একটা ফ্রি কোর্সও আসছে উইদিন রাকিব কেয়ার। ছোট করে কি একটু বলবেন এই কোর্সটি সম্পর্কে? হ্যাঁ, সো আমার এই ফ্রি কোর্সটা অলরেডি সবকিছু ডান হয়ে গেছে। এটা খুব সম্ভবত খুব দ্রুত এটা লঞ্চ হবে। এখন খুব সম্ভবত এডিটিং প্রসেসের মধ্যে যাচ্ছে। সো এটা হচ্ছে একেবারেই আপনার ক্র্যাশ কোর্স। আপনি যদি ইউআই ইউএক্স সম্পর্কে একেবারে জিরো নলেজ থাকে, একেবারেই বিগিনার, মানে ইউ হ্যাভ নো আইডিয়া, হ্যাঁ, যে মানে এত আশেপাশে এত বাজিং ওয়ার্ড শুনতে পারতেছি যে ইউআই ইউএক্স ডিজাইনার, কিন্তু আমি আসলে বিষয়টা সম্পর্কে জানি না। সো ওইখানে আমি চেষ্টা করেছি একেবারে সারফেস লেভেলের, একদম একদম বিগিনার, যার একেবারে জিরো নলেজ, সে যেন অ্যাটলিস্ট ওই কোর্সটা যদি একটু এক্সপ্লোর করে। ওইখানে আমি 5টা মডিউলে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে একেবারে আপনার ইউআইএক্স সম্পর্কে জানা, ওগুলোর ডিফারেন্স সম্পর্কে জানা, হ্যাঁ, তারপর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইউআইএক্স কেন এত গুরুত্বপূর্ণ, এত কেন পপুলার এখন। দেন সেকেন্ড মডিউলটা হচ্ছে এই যে আজকে যে ফিগমা আমি একটা এক্সপ্লোর করলাম ফিচারগুলো,
সো ওটার উপর বেস করে হচ্ছে আমি মডিউল 2টা সাজিয়েছি। 3তে হচ্ছে আমার ইউআই ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে আমি আলাপ আলোচনা করেছি। তারপর 4th মডিউলটা হচ্ছে ইউএক্স ডিজাইনের বিভিন্ন বেসিক্স টার্মস নিয়ে আমি এখানে কথা বলেছি। আর লাস্টের যে ফাইনাল মডিউলটা সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ ডিজাইনার আমার একটা পোর্টফোলিও কিরকম হওয়া উচিত, হ্যাঁ? এবং আমার আসলে মানে কিভাবে আমি জব পেতে পারি বা আমার নিজেকে কিভাবে প্রিপেয়ার করা যেতে পারে। সো এভাবে আমি 5টা মডিউল ওখানে সাজিয়েছি আমাদের ফ্রি কোর্সটাতে। সো যারা একেবারেই কোনো রকমের নলেজ নাই ইউআই/ইউএক্স ডিজাইন নিয়ে, তারা যদি এই কোর্সটা করতে পারে তাহলে আই হোপ তাদের মধ্যে একটু হলেও একটা ইন্টারেস্ট গ্রো করবে এবং হয়তো ফিউচারে আরো আমাদের যে ক্যারিয়ার পাথের একটা মেইন কোর্স আছে ওটাতে হয়তো তারা দে উইল ইউনো ফিল ইন্টারেস্টেড এবং ওটাতে এনরোল করবে আর কি। ইনশাআল্লাহ। আপনি যেভাবে বললেন যে মডিউলটা আপনি কিভাবে করে সাজিয়েছেন, এইটা কেউ যদি ফ্রিলি কমপ্লিটলি ফ্রি হিসেবে একটা ফ্রি কোর্সে পায় একটা যে কোনো পার্টিকুলার ওয়েবসাইট থেকে, এটা তো মোস্ট ডেফিনেটলি অনেক বড় একটা ভেরি রিমার্কেবল একটা অপরচুনিটি। মোস্ট ডেফিনেটলি যারা ডিজাইনিং ফিল্ডে আছেন বা আসতে চান তাদের কিন্তু এই কোর্সটা ডিটেলসে দেখে রাখা উচিত। এবং এট দ্য সেম টাইম আমাদের ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথটি ইজ অলরেডি অনগোয়িং। ভাইয়া আমাদের সেখানকার সাপোর্ট ইনস্ট্রাক্টর। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনারা কিন্তু এটার ইন ডিটেইলস আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর গিভিং আস ইওর প্রেশাস টাইম। আমরা অনেক সময় নিয়ে নিয়েছি, বাট দ্য এন্টায়ার ক্লাস ওয়াজ ভেরি ইনফরমেটিভ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you so much, Apu. Thanks for having me again. It was great to be here again, and hopefully আবার কথা হবে। ইনশাআল্লাহ আসসালামু আবার আলাইকুম কথা হবে। সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমরা আজকের আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে এবং দেখা হবে আপনাদের সাথে ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথে।